সাদি এক হাত দিয়ে ড্রাইভ করছে আর এক হাত দিয়ে আঙ্গুল ঘষছে কপালে। প্রচণ্ড মাথা ব্যথা করছে তার। সাদি কপাল ঘষতে ঘষতে ভাবতে লাগলো পিহুর ঘুমন্ত নিষ্পাপ মুখশ্রীর কথা, যে মুখে মায়ে ভরপুর সাদিকে খুব টানে। তবে সাদি দ্বিতীয়বার আর আগের মতো ভুল করতে চায় না। সাদি চায় এবার পিহু নিজে থেকে সাদির প্রণয় আবদ্ধ হোক। সাদি ড্রাইভ করতে করতে নিজের মোবাইলটা চালু করে পিহু যে ঘরে আছে সেই ঘরে সিসিটিভি ফুটেজ চেক করে চক্ষু চড়ক গাছ হয়ে যায়। পিহু ঘুম থেকে উঠে টেবিলের উপরে থাকা খাবারের প্যাকেট থেকে খাবারগুলো বের করে খেয়ে আবার সাদির বেডসাইড টেবিলে ড্রয়ার থেকে ওয়াইনের বোতল বের করে চোখ বুজে খাওয়া শুরু করেছে। সাদি বিরক্ত হয়। এই মেয়ে কি জানে না এগুলো ড্রিঙ্কস, এগুলো খেলে নেশা হয় নাকি ইচ্ছে করেই খায়। সাদি গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ির স্পিড বাড়িয়ে দেয়। ব্ল্যাক মার্সিডিজটা ছুটে চলে সাদির ডুপ্লেক্স বাড়ির উদ্দেশ্যে। এদিকে পিহু ঘুম থেকে উঠে নিজেকে সাদির নরম বিছানায় আবিষ্কার করে। মুহূর্তে মনে পড়ে যায় আগের ঘটনা। মোবাইলটা খুঁজেও পায় না। এদিকে পিহুর প্রচণ্ড খিদে লেগেছে। খিদেই পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। পিহু উঠে বসে নিজের চুলগুলো ঠিক করে হাতের তালুর দিকে চোখ কসলাতেই চোখে পড়ে সোফার টি টেবিলের উপর খাবারের প্যাকেট। পিহু নিজের হাতে চিমটি কেটে শিওর হয়ে নেয় যে সে সত্যি দেখছে কিনা নাকি খিদের জন্য চোখে ভুল দেখছে। পিহু জোরে বাম হাত দিয়ে নিজের ডান হাতে চিমটি কেটে নিজেই চিল্লিয়ে উঠল। নিজের প্রতি নিজের বিরক্ত লাগছে। পিহু উঠে দাঁড়ালো বিছানা থেকে। এক পা করে সোফার দিকে এগিয়ে গিয়ে বসে পড়ল সোফায়। তারপর দরজার দিকে তাকিয়ে দেখলো দরজা বন্ধ। পিহুর কিশোরী মন বলে দিয়েছে ডাক্তার তাকে আটকে রেখে গেছে। পিহুর একটু রাগ লাগলেও আপাতত তার খাওয়া আগে পরে রাগ করা যাবে। পিহু টি টেবিলের উপর থেকে খাবারের প্যাকেটটা তুলে নিতেই চোখে পড়ল একটা রেডি কাপ নুডলস আর কিছু সিঙ্গারা। পিহুর খাওয়া শুরু করলো। হঠাৎ পিহুর চোখ গেল একটা ঝালের দিকে। পিহু দেশে থাকতে জেরিনের সাথে অনেক ঝাল খেয়েছে ফুচকায়, তাই ঝাল দেখে তুলে নিল। পিহু গালে নিয়ে চিবোতে থাকলো। তবে কিছুক্ষণের মধ্যে পিহুর কান গরম হয়ে গেল। পিহু বুঝতে পারলো এমনি ঝাল মনে করে নাগামুড়ি চিবিয়েছে সে। পিহু থুতু করে ওয়াশরুমে ছুটলো। তাড়াতাড়ি কুলি করলো, তবে এত ঝাল আরও বেড়ে গেল। তার উপর পানি আবার বরফের চেয়েও ঠান্ডা। পিহু তাড়াতাড়ি রুমে এসে ছোটাছুটি শুরু করলো। পানি খুঁজে দরজায় গিয়ে ধাক্কা দিল, তবুও খুলল না। পিহু ছুটে বিছানায় এসে শুয়ে পড়ল। পিহুর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। চোখ মুখ লাল হয়ে গেছে, ফর্সা মুখশ্রী লাল হয়ে গেছে। তখন পিহুর মনে হলো সাদির বেডসাইড টেবিলে সেই বাজে গন্ধের পানির কথা। পিহু প্রথমে না চাইলেও পরে ঝালের জন্যে তাড়াহুড়ো করে বের করে ছিপি খুলে ঢকঢক করে খাওয়া শুরু করে। সাদি প্রচণ্ড গতিতে গাড়ি চালিয়ে বাড়িতে এসে পৌঁছায়। পিহুর জন্যে চিন্তায় তার মাথা খারাপ। পরপর 2 বোতল খেয়ে বিছানায় উবুর হয়ে পড়ে আছে পিহু। বর্তমানে তার সাধারণ হুঁশ নেই। অল্পতেই নেশা ধরে গেছে তার। ঝাল লাগছে কি সেই অনুভূতিটুকুও নেই, তবুও বিছানায় উবুর হয়ে শিশাচ্ছে। সাদি দরজা খুলে বাড়ির ভেতরে ঢুকে ফ্রিজ থেকে চকলেট বের করে নিয়ে এক প্রকার ছুটে গেল উপরে। সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের দরজার কাছে সে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকতে পিহু ছুটে এলো সাদির দিকে। সাদি প্রস্তুত হয়েছিল আগে থেকে। সাদি পিহুর গালে জোর করে চকলেটের টুকরো পুড়ে দিল। ডার্ক চকলেট হওয়ায় কিছুটা তেতো লাগলো। এতে পিহুর ঝাল কমে যায়। পিহু আবারও গিয়ে বিছানায় শুয়ে পড়ে। সাদির টি টেবিলের উপর থেকে খাবারগুলো পরিষ্কার করে বিছানার পাশে থাকা ওয়াইনের বোতলগুলো নিয়ে নিচে নেমে এসে ডাস্টবিনে ফেলে দিল। তারপর নিজে ফ্রিজ থেকে স্যালাড বের করে খেয়ে নিয়ে উপরে গিয়ে রুম লক করে দিল। সে জানে এই মেয়ে আজ মাতলামি করবে, আর এখন কোনো ওষুধ দিলে বমি করে ভাসাবে, সাথে কোনো কাজই হবে না, আরও অসুস্থ হয়ে যাবে। তাই সাদি রুম লক করে ওয়াশরুমে চলে যায় গোসল করতে। প্রায় আধা ঘন্টা শাওয়ার নিয়ে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। সাদির পরনে হাফ প্যান্ট আর হাফ হাতা অ্যাশ কালারের টি শার্ট। সাদি আয়নার সামনে এসে নিজের চুলগুলো ঠিক করে নিয়ে ল্যাপটপ নিয়ে বিছানার পাশে বসলো। আর চোখে তাকালো জোরে জোরে নিঃশ্বাস ফেলা পিহুর দিকে। সাদি নিজের কাজে মনোযোগ দিল। এই কয়দিন ব্যবসায় মন দেওয়া হয়নি তার। সাদি একটু মনোযোগ দিতে পিহু গড়িয়ে এসে সাদিকে জড়িয়ে ধরল। সাদি বিরক্ত হলো। পিহুর হাত ছাড়িয়ে উঠে যেতে চাইতেই পিহু উঠে বসে এলোমেলো চুল নিয়ে পাগলির মতো দেখাচ্ছে পুরো। সাদি এক পলক তাকিয়ে বিছানা থেকে উঠে দাঁড়াতে পিহু সাদির হাত টেনে নিয়ে চোখ পিটপিট করে খুলে তোতলানো কণ্ঠে বলে ওঠে, এই যে ফেলটুস ডাক্তার, কই যান? হোয়াট? এইসব ইংলিশ পিংলিশ আমার কাছে বলবেন না, আমি বাঙালি, বুঝলেন? সাদি বুঝে গেল নেশা ধরে গেছে পিহুর। সাদি জানে আজ তার কপালে দুঃখ আছে। কি ভুল করে যে করেছে সে ড্রয়ার লক না করার আগে একবার ফাহাদের এক মেয়ে ফ্রেন্ড খেয়েছিল, পরে নাকি মাতলামি করেছিল। সাদি ফাহাদের কাছে শুনলেও গুরুত্ব দেয়নি। সে জানে মেয়েদের শরীরে অল্পতে এফেক্ট করে, কিন্তু এখন ফাহাদের কথাগুলো মনে পড়ছে। সাদির ভাবনার মাঝে পিহু বলে ওঠে, এই ফেলটুস ডাক্তার, কি ভাবছেন?
সাদির বিরক্ত লাগছে। ভ্রু কুচকে পিহুর দিকে তাকিয়ে নিজের হাতের দিকে তাকালো। যেই হাত পিহু ধরে রেখেছে সাদিকে কিছু বলতে না দেখে পিহু আবারও বলে ওঠে, আপনি এমন করে কি দেখছেন? আপনাকে কিন্তু সেই লাগছে, পুরো বিদেশি নায়ক। উফ। এবার সাদি ঝাড়া মেরে পিহুর হাত ছাড়িয়ে নেয়। সে জানে পিহু সারা রাত উল্টাপাল্টা পাগলামি করবে, কিন্তু এতে তার রাগ বেড়ে যাবে। সাদি উল্টো দিকে ফিরে যাওয়া শুরু করলে হঠাৎ পিহু জোরে এক টান দিয়ে ফেলে। সাদি ঘুরে এসে পিহুকে নিয়ে বিছানায় পড়ে। সাদির হাতের ল্যাপটপটা বিছানার এক কর্নারে গিয়ে পড়ে। সাদি কিছু বলার আগে পিহু সাদির হাতে কামড় দেয়। সাদি চোখ বুজে সহ্য করে নিয়ে পিহুকে ছাড়িয়ে উঠে বসে। সাথে সাথে পিহু উঠে বসে সাদির কোলে, তারপর সাদির গলা জড়িয়ে ধরে নিজের হাত দিয়ে সাদি ছাড়িয়ে চাইলে পিহু হিসিস করে সাদির কানের কাছে মুখ নিয়ে বলে, হুম। ফেলটুস ডাক্তার, আমাকে ডিস্টার্ব করবেন না। এই ফেলটুস কথাটায় সাদির রাগ লাগে। যার জীবনে ফেল নামে কোনো শব্দ নেই, তাকে এই পুচকি মেয়ে ফেলটুস বলছে সাহস কত। সাদি পিহুকে ছাড়িয়ে উঠে দাঁড়ায়। গটগট করে হেঁটে রুমের দরজার সামনে যে উদ্দেশ্য বের হয়ে যাওয়া, নয়তো এই মেয়ে তার হাতে মার খাবে অগণিত। সাদি দরজার কাছে এসেও থেমে যায়। যদি পিহু অসুস্থ হয়ে পড়ে, উল্টাপাল্টা কিছু করে ফেলে, সাদি নিজের হাত দিয়ে নিজের চুলগুলো জড়িয়ে টেনে ধরে। সব অসহ্য লাগছে তার। সাদি টি টেবিলের উপর থেকে পানির বোতল নিয়ে পানি খেয়ে নেয় ঢকঢক করে। তারপর রুমের লাইট অফ করে ডিম লাইট জ্বালিয়ে বিছানার দিকে অগ্রসর হয়। উদ্দেশ্য বিছানার উপর থেকে ল্যাপটপটা নিয়ে বেলকনিতে চলে যাবে। তাহলে এই পাগলকে আর সহ্য করা লাগবে না। সাথে সাথে পিহুর উপর ভালোভাবে নজর রাখতে পারবে। তবে এই ঠান্ডায় বাইরে বেলকনিতে থাকবে কিভাবে? সাদি চুপি চুপি ওয়ার্ড্রপ থেকে কমফোর্টার বের করে নেয়। তারপর বিছানার দিকে তাকিয়ে দেখে পিহু এক ধ্যানে বসে আছে। ডিম লাইটের আবছা আলোয় পিহুকে অন্যরকম লাগছে। মাথা নিচু করে চুপচাপ বসে আছে। সাদি পা টিপে টিপে বিছানার পাশে গিয়ে ল্যাপটপে হাত দিয়ে নিতে যাবে, ঠিক তখনই পিহু সাদির হাত ধরে হ্যাঁচকা টান দেয়। ফলস্বরূপ সাদির বলিষ্ঠ দেহ কমফোর্টার সহ পিহুর চুনোপুটি শরীরের উপর গিয়ে পড়ে। সাদির গরম নিঃশ্বাস পিহুর মুখে এসে লাগছে। পিহু পিটপিট করে চোখ খুলে দেখলো সাদি পিহুর দিকে তাকিয়ে আছে। সাদির নাকের সাথে পিহুর নাক লেগে যাবে প্রায়। পিহুর তখন মস্তিষ্কে কিছু নেই, নেশায় মত্ত সে। সাদি উঠতে চাইলে পিহু সাদিকে জড়িয়ে ধরে। পিহুর স্পর্শ পেয়ে সাদির হঠাৎ কেমন যেন অনুভব হয়। সাদি নিজেকে বুঝায় এক ভুল আবার করা উচিত নয়, তবে পিহুর পাগলামি বাড়তে শুরু করে। পিহু সাদির টি শার্টের উপরে সাদির বুকে কামড় দেয়। সাদি ঠোঁট কামড়ে সহ্য করে নেয়। সাদি নিজের কন্ট্রোল হারাচ্ছে। শেষ অবধি না পেরে বিছানার কর্নারে আসে। তারপর পিহুর মুখ নিজের এক হাতের আজলায় নিয়ে আসে, আরেক হাত এর ভর দিয়ে উঁচু হয়। পিহু সাদির দিকে নেশালো দৃষ্টিতে চেয়ে আছে, যেন সাদির কোনো চকলেট, আর সেটা পিহুর জন্যই। সাদি নিজেরও ঘোর লেগে যাচ্ছে। সাদি পিহুর মুখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, এসব কি হচ্ছে? পাগল হয়েছিস? পিহু চোখ পিটপিট করে খুলে বলে, আপনার ঠোঁটের পাশে কালো কুচকুচে তিলটা অনেক সুন্দর, জানেন ফেলটুস ডাক্তার? সাদি একটা জোরে নিঃশ্বাস ফেলে গরম নিঃশ্বাস পিহুর মুখে আছড়ে পড়ে। সাদি নিজের ঘোর লাগা দৃষ্টি দিয়ে পিহুকে বলে, কি চাইছিস? এক ভুল আবারও করি? পিহু ঘোর লাগা কণ্ঠে বলে ওঠে, ফেলটুস ডাক্তার, আপনার গালে টোল পড়ছে। ইস, কি কিউট। সাদি বিরক্ত হয়ে গেল। সে বলছে কি আর এই মেয়ে রিপ্লাই দিচ্ছে কিসের? সাদির ভাবনার মাঝে পিহু সাদির গলা জড়িয়ে ধরে যায়। কারণে সাদি পিহুর খুব কাছে চলে যায়। সাদি নিজের কন্ট্রোল হারাচ্ছে এখন। সাদি কোনো মতে পিহুকে জিজ্ঞাসা করে, এত কাছে ডাকছিস, সামলাতে পারবি তো আমাকে? সাদির কথার মানে ঘরে থাকা পিহু বুঝতে পারে না। সে সাদিকে আরো কাছে টানতে চায়। সাদি কন্ট্রোল হারিয়ে পিহুর গলায় মুখ ডুবিয়ে দেয়। পিহু সাদির চুল টেনে ধরে। এতে সাদি আরো উত্তেজিত হয়ে যায়। সাদি পিহুর ঘাড়ে কামড় দেয়। তারপর পিহুর মুখ আজলে ধরে বলে, জান, আমি কন্ট্রোল হারাচ্ছি, তুই শেষ আছে। পিহু সাদির দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। সাদি সেই দৃষ্টিতে আরো মাতোয়ারা হয়ে যায়। সাদি পিহুর নরম গোলাপি ঠোঁটে নিজের ঠোঁট ছোঁয়ায়। পিহু কেঁপে ওঠে। সাদি এক টানা উঠে বসে পিহুকে বসায়। পিহু বিরক্তিতে চোখ মুখ কুচকালে সাদি পিহুর কপালে শুকনো একটা চুমু দিয়ে বলে ওঠে, জান, হুম। আবারও তুই সামনে এসে একই ভুল করতে যাচ্ছে, মাফ করে দিস। সাদির কথা শুনে পিহু সাদির আরো কাছে আসে। সাদি একটানে নিজের টি শার্ট খুলে ফেলে। তারপর বেডসাইড টেবিলের ড্রয়ার থেকে কিছু একটা বের করে। পিহু সাদির বুকের সাথে লেগে আছে। সাদি জানে এই মেয়ের সাথে থাকলে মেয়েটা অসুস্থ হয়ে পড়বে, আর সে পিহুর সাথে আবারও ভুল করতে চায় না। সাদি ড্রয়ার থেকে একটা ইঞ্জেকশন বের করে নিজের হাতে পুশ করে। তারপর আবার নিয়ে নিজের বুকে লেপ্টে থাকা পিহুর কানের কাছে ফিসফিস করে বলে, সরি জান, এছাড়াও উপায় নেই। আমি একবার ভুল করেছি, আর সেই ভুলের শাস্তি স্বরূপ সবার কাছে ঘুরে নিতে আবার সেই ভুল করতে পারবো না।
একটু কষ্ট হলে অপেক্ষা করব। কথাটা বলে পিহুর হাতে সিরিঞ্জ দিয়ে পুশ করে পিহু একটু করে উঠে ঠান্ডা হয়ে যায়। সাদি সিরিঞ্জ বের করে ড্রয়ারে রেখে দেয়। এটা ঘুমের ইঞ্জেকশন ছিল, হাই ডোজের। সাদি জানতো এটা করা ছাড়া আর উপায় নেই। সাদির চোখেও ঘুম ধরা দিল। পিহুকে ভালো করে শুইয়ে দিয়ে সেও কমফোর্টার গায়ে দিয়ে শুয়ে পড়লো। একটু পরে পিহু তার বুকের মাঝে এসে জড়িয়ে ধরলো। সাদি জানে মিনিমাম 12 ঘন্টা ঘুমাবে পিহু, তাই সাদি আর সরালো না পিহুকে। নিজেও পিহুকে বুকের সাথে জড়িয়ে পাড়ি জমালো ঘুমের দেশে। সময় চলে যায় বাতাসের মতো। চারিদিকের পরিবেশ আজ রৌদ্রোজ্জ্বল। চৌধুরী এই বাড়িটাও যেন প্রাণ ফিরে পেয়েছে। আতিয়া বেগম রান্নাঘরে রান্না করছে। ইলিয়াস চৌধুরী সোফায় বসে খবরের কাগজ পড়ছে। এখন বসতে পারে, তবে হাঁটতে পারে না। হুইল চেয়ারে করে নিয়ে এসে সোফায় বসিয়ে দেয় ধরে আতিয়া বেগম। পিহু কলেজে গিয়েছে, সামনে পরীক্ষা মেটার, এখন আর ক্লাস মিস করা যাবে না। সাদি সকাল সকাল বেরিয়ে গেছে। সে রাতের পর কেটে গেছে 6টা মাস। সাদিরা দেশে ফিরেছে 6 মাস প্রায়। সাদি বর্তমানে সিটি হসপিটালে হার্ট সার্জন হিসেবে নিয়োজিত। অল্প কয়েকদিনে বেশ নামডাক হয়েছে সাদির সাথে পিহুর অনেক দূরত্ব হয়ে গেছে। সাদি সকালে বের হয়, রাতে সন্ধ্যায় আসে, কোনো কোনো দিন অনেক রাত হয়ে যায়। পিহুর সাথে এখন শুক্রবারেও দেখা হয় না। একই বাড়িতে থাকে, দুজনের দূরত্ব অনেক। সাদি হসপিটালের কেবিনে বসে ভাবতে থাকে সেদিনের কথা, ফ্ল্যাশব্যাক। সাদির ঘুম ভেঙে যায় ফোনের কর্কশ আওয়াজে। সাদি ফোন রিসিভ করে কথা বলে হসপিটালে আর্জেন্ট দরকার তার। পিহুর দিকে তাকিয়ে দেখে তার খোলা প্রশস্ত বুকে এখনও ডুবে আছে ছোট্ট পিহু। সাদি জানে পিহু আরও অনেকক্ষণ ঘুমাবে, তাই কাগজে দরজার পাসওয়ার্ড আর কোথায় কি খাবার আছে লিখে রেখে বেডসাইড টেবিলে রাখে। পরে পিহুর কপালে একটা চুমু দিয়ে সাদি ফ্রেশ হয়ে নেয়। ফ্রেশ হয়ে দেখে সকাল 10:19। সাদি তাড়াহুড়ো করে বেরিয়ে যায় হসপিটালের উদ্দেশ্যে। হসপিটালে গিয়ে একটা সার্জারির জন্য রেডি হয়। প্রায় 4 ঘন্টার সার্জারি শেষে সাকসেস হয়ে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসে সাদি সহ কিছু ডাক্তার। তারপর সাদি ইলিয়াস চৌধুরীর কেবিনে গিয়ে কথা বলে। আতিয়া বেগমকে নিয়ে ক্যান্টিনে খাওয়া দাওয়া করে। আতিয়া বেগমকে আবারও কেবিনে দিয়ে সাদি চলে যায় নিজের কেবিনে। এভাবে কেটে যায় 3 দিন। আজ সন্ধ্যায় সাদিরা চলে যাবে দেশে। পিহুর সে কি আনন্দ! 7টার ফ্লাইটে ইলিয়াস চৌধুরীকে তুলে দেওয়ার রাত 9টার ফ্লাইটে সাদিরা চলে আসে বাংলাদেশে। দেশে আসার পর থেকে সাদি লক্ষ্য করেছে এক অত্যন্ত চঞ্চল পিহুকে। সাদি যদিও জানতো পিহু চঞ্চল, তবে এ এক অন্য পিহু। পিহু সাদির সাথে ভালোভাবেই কথা বলে। সাদিও তেমন একটা প্রয়োজন ছাড়া কথা বলে না, আর এখন তো দেখাই হয় না। সাদির ভাবনার মাঝে কেবিনের বাইরে থেকে কেউ একজন নক করলো। সাদি ভিতরে আসার অনুমতি দিলে একটা ছেলে আর একজন মধ্যবয়স্ক লোক ভিতরে ঢুকে। সাদি বসতে বলে সামনে তাকাতে ছেলেটি উৎফুল্ল হয়ে বলে ওঠে, সাদি ভাইয়া আপনি? সাদি ছেলেটির দিকে দৃষ্টিপাত করে, চেনার চেষ্টা করে। সাদির এমন তাকানো দেখে ছেলেটি বেশ উৎফুল্ল হয়ে বলে ওঠে, ভাইয়া আমাকে চিনছেন? আমি নাবিল, ওই যে আপনার কাছে কোচিং করতাম ফিজিক্সের। এতক্ষণে সাদির মনে পড়ে নাবিলের কথা। আসলে সময়ের ব্যবধানে কত চেনা পরিচিত মুখ অচেনা হয়ে যায়। যেমন সাদি নাবিলকে চিনতে পারল না। সাদিও নাবিলের সাথে হাত মিলালো, তারপর নাবিলকে জিজ্ঞাসা করলো। কার কি হচ্ছে নাবিল? নাবিল দীর্ঘশ্বাস ফেলে পাশে বসে থাকা মধ্যবয়সী লোকটার দিকে তাকিয়ে বলে ওঠে। আমার বাবার হার্টের প্রবলেম দেখা দিচ্ছে। সাদি লোকটার দিকে তাকিয়ে সালাম দিল। লোকটাও হাসি মুখে সালামের প্রতি উত্তর করলো। সাদি লোকটার মুখ থেকে সমস্ত সমস্যার কথা শুনে কয়েকটা টেস্ট করাতে দিল। একজন নার্সকে ডেকে লোকটাকে তার সাথে পাঠিয়ে দিল। নাবিল বাবার সাথে যেতে চাইলেও সাদির কথায় বসে রইল। লোকটা চলে যাওয়ার পর সাদি হেসে বলল, তো নাবিল, তোমার খবর কি? নাবিল হেসে বলল। আরে ভাই আগে আপনার খবর বলেন। সাদি স্মিত হেসে বলল, এই আলহামদুলিল্লাহ চলছে সবকিছু। এবার তোমারটা কও শুনি। এই তো ভাই, আমারও চলছে মোটামুটি। শুনলাম প্রেম করছো। নাবিল একটা লজ্জা পেল সাদির এই কথায়। স্যার সমতুল্য সাদি যদিও বড় ভাইয়ের মতোই আচরণ করে, বন্ধুর মতো। নাবিলকে চুপ থাকতে দেখে সাদি বলে উঠল, বাংলা ডিপার্টমেন্টের ক্রাশ বয় নাকি প্রেম করে পুরো ক্লাসের মেয়েদের মন ভেঙে দিয়েছে, ভাবা যায়? কি যে বলেন ভাই। আচ্ছা বাদ দাও, বলো চা নাকি কফি? না ভাই কিছু খাবো না। আরে বলো বলো। নাবিল কিছু বলল না, কেমন লজ্জা পাচ্ছে সে। সাদি একজন স্টাফকে ডেকে 2টা কফি দিতে বলল। তারপর এটা সেটা নিয়ে গল্প শুরু করে। জেরিনের সাথে পিহু বসে আছে সেই জলপাই গাছের নিচে বেঞ্চে, হাতে ঝালমুড়ি খাচ্ছে আর গল্প করছে। আর এদিকে জেরিন শুধু শুনে যাচ্ছে। কিছুক্ষণ পর দুজনে উঠে হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে গেটের বাইরে চলে আসে।
পিহু জেরিনকে বিদায় দিয়ে রিকশায় উঠে পড়ে, সাথে জেরিনও অন্য রিকশায় উঠে পড়ে। দুজনার বাড়ি দুই দিকে। রিকশা চলতে শুরু করে। পিহু ঝালমুড়ি খাওয়া শেষ করে ব্যাগ থেকে পানির বোতল বের করে পানি খেতে থাকে। বেশ কিছুক্ষণ পর রিকশা এসে থামে সেই চেনা পরিচিত চৌধুরী বাড়ির সামনে। পিহু রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে বাড়ির গেটের দিকে পা বাড়ায়। দারোয়ান গেট খুলে দিলে পিহু ধীরে ধীরে বাড়ির ভেতরে ঢুকে সদর দরজার দিকে অগ্রসর হয়। পিহুর মন উৎফুল্ল। সামনে পরীক্ষা, আগামী এক সপ্তাহ কলেজ যাওয়া লাগবে না, শুধু কোচিংয়ে গেলেই হবে। পিহু সদর দরজা দিয়ে ঢুকে ডাইনিং রুম ফাঁকা। আতিয়া বেগম রান্না করছে, ইলিয়াস চৌধুরী মনে হয় ঘরে। পিহু সোজা রান্নাঘরের দিকে এগিয়ে গেল, মাথা থেকে হিজাব খুলতে খুলতে। রান্নাঘরের দরজার কাছে গিয়ে উঁকি মেরে দেখলো আতিয়া বেগম বেশ ব্যস্তভাবে রান্না করছে। পিহু হিজাব খুলে হাতে নিয়ে দরজায় দাঁড়িয়ে আতিয়া বেগমকে পিছন থেকে ডাক দিয়ে বলল, মামুনি, খুব খিদে লেগেছে। পিহুর কণ্ঠ পেয়ে আতিয়া বেগম পিছু ফিরে পিহুর দিকে তাকায়, তারপর ব্যস্ত কণ্ঠে বলে, তুই কখন এলি? এইমাত্র এলাম। বাবাই কই? ঘরে আছে, তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বাড়ছি। আচ্ছা, যাচ্ছি। পিহু চুপচাপ সিঁড়ি বেয়ে দোতলায় চলে এলো। নিজের রুমে ঢুকতে গিয়েও দাঁড়িয়ে পড়ল। উকি দিল সাদি ঘরের পানে। না, দরজা খোলা না, লাগানো বাইরে থেকে। পিহু কিছু একটা ভেবে নিজের রুমে ঢুকে ব্যাগটা টেবিলে রেখে ছুটে বেরিয়ে আসলো রুম থেকে। তারপর সাদির রুমের বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করলো। রুমে ঢুকে পিহুর ভ্রু কুঁচকে গেল। সব গোছানো, শুধুমাত্র পর্দাগুলো লাগানো। পিহু প্রতিদিনই কলেজ থেকে বাড়ি ফিরে সাদির রুমে ঢুকে চুপচাপ পর্দা সরিয়ে পুরো ঘরটাকে আলোকিত করে। সূর্যের চকচকে তেজি আলো রুমের ভেতরে পড়তে রুমটা জলজল করে উঠল। পিহু রুমের চারিদিকে তাকালো। সে মূলত এসেছে কাল বিকালে এই ব্যালকনিতে বসে বই পড়ছিল, ভুলে সে বই থুয়ে গেছে। পিহু খোঁজা শুরু করলো। স্টাডি টেবিলে চোখ যেতে দেখলো বেশ কয়েকটা বই এখানে ওখানে ছড়িয়ে আছে। পিহু এগিয়ে সেগুলো সুন্দর করে গুছিয়ে রাখে। পিহুর চোখ যায় সোফার উপরে, পিহুর বই রাখা। পিহু এগিয়ে যায়। সে জানতো সাদি বই রুমের ভেতরে নিয়ে আসবে, কারণ সাদি রাতে ব্যালকনিতে টাইম স্পেন্ড করে। পিহু সোফা থেকে বই হাতে তুলে নিতে চোখ বড় বড় হয়ে যায়। স্টিকি নোটস দিয়ে সাদির হাতের লেখা একটা চিরকুট মারা বইয়ের পিহু বিড়বিড় করে পড়ে। কেউ একজন রোজ নিয়ম করে গুছিয়ে দেয় বলেই এই গোছালো আমিটাও অগোছালো হয় বারবার। চিরকুটটা পিহু বইয়ের ভাঁজে রেখে হেসে বেরিয়ে গেল। সে তো এতদিন ভেবেছে পিহু রুমে আসে সেটা হয়তো সাদি বুঝে না, কিন্তু আজ সাদি চিরকুট দেখে পিহু বুঝলো সাদি বুঝে গেছে। পিহু একটু লজ্জা পেল। এও ভেবেছিল সাদি মনে করে তার রুমে আতিয়া বেগম যায়। পিহুর কেন জানি লজ্জা লাগলো, নুয়ে যেতে ইচ্ছা করলো। পিহুর ভাবনার মাঝে আতিয়া বেগমের গলা শোনা গেল। পিহু তাড়াহুড়ো করে দরজা লাগিয়ে নিজের ঘরে ঢুকে গেল। তারপর প্রায় মিনিট 20 পর লম্বা শাওয়ার নিয়ে চুল মুছতে মুছতে বের হলো পিহু। পরনে সাদা রঙের 3 পিস, ফর্সা শরীরের সাথে বেশ মানিয়েছে। পিহু চুল মুছে নিচে খেতে চলে আসলো। নিচে এসে ডাইনিং টেবিলে বসে মামুনি বলে ডাক দিতে আতিয়া বেগম হুইল চেয়ারে করে ইলিয়াস চৌধুরীকে নিয়ে রুম থেকে বেরিয়ে আসলো। পিহু ইলিয়াস চৌধুরীকে দেখে মাথায় ওড়না তুলে দিল। এরপর চেয়ার থেকে উঠে ইলিয়াস চৌধুরীর দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, বাবাই, কেমন আছো তুমি? এই তো মা, ভালো আছি। কলেজ থেকে কখন আসলি? এইমাত্র এসেছি। আতিয়া বেগম ইলিয়াস চৌধুরীকে ধরে চেয়ারে বসিয়ে দিল। পিহুও পাশে বসলো। আতিয়া বেগম সবাইকে খেতে দিলেন। পিহু খাচ্ছে আর ইলিয়াস চৌধুরীর সাথে এটা সেটা গল্প করছে। এতে ইলিয়াস চৌধুরীও বেশ খুশি। পিহু খাওয়া শেষ করে হাত ধুয়ে সিঁড়ি বেয়ে উপরে যাবে, তখনই দরজার কলিং বেল বেজে ওঠে। আতিয়া বেগম তখনও ইলিয়াস চৌধুরীকে খাবার দিচ্ছেন, তাই বলে পিহুকে দরজা খুলতে বলে। পিহু দরজা হাসি মুখে খুলতে এগিয়ে গেল। দরজা খুলতে পিহুর চোখ ছানা পড়া। পিহু কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, নাবিল ভাই, আপনি? দরজার সামনে পিহুকে দাঁড়িয়ে থাকতে দেখে নাবিলও চমকায়, চোখ বড় বড় হয়ে যায় নাবিলের। সাদি নাবিলের পাশ থেকে কপাল ভাঁজ করে জিজ্ঞাসা করে পিহুকে। তুই নাবিলকে চিনিস? পিহু কিছু বলার আগে আতিয়া বেগম পিহুকে ডেকে বললেন, পিহুমা, রান্নাঘরে আয় তো একটু। পিহু এক মুহূর্ত দেরি না করে ছুটে চলে আসে। এদিকে নাবিল হয়ে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে, যেন তার মাথার উপর দিয়ে গেল সবকিছু। সাদি নাবিলের মুখের সামনে তুড়ি বাজিয়ে নাবিলের ধ্যান ভাঙায়। সাদি নিজের কপালে 3টা ভাঁজ ফেলে বলে ওঠে, কি নাবিল, কি ভাবছ? ভেতরে এসো। নাবিল একটু লজ্জায় পড়ে যায়। সাদির পিছু পিছু ভিতরে প্রবেশ করে। সাদি আর নাবিল সোফায় গিয়ে বসে। তারপর ইলিয়াস চৌধুরীকেও সাদি সোফায় এনে বসিয়ে দেয়। নাবিলের সাথে ইলিয়াস চৌধুরীর পরিচয় তৈরি করে দিয়ে কথা বলাতে থাকে।
এদিকে সাদি আতিয়া বেগমকে ডেকে খাবার দিতে বলে তারা নাবিলের। আতিয়া বেগমও ফ্রেশ হয়ে খেতে বসতে বলেন, তাই সাদি নাবিলকে গেস্ট রুম থেকে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসতে বলে। যদিও নাবিল ইতস্তত বোধ করছিল, তবুও সাদির জোরাজোরিতে ফ্রেশ হতে চলে যায়। এদিকে পিহু রান্নাঘরে চিন্তায় পড়ে গেছে, নাবিল এখানে সাদির সাথে কি করছে। আর সাদির মনে ভাবনা, পিহু নাবিলকে চেনে কিভাবে। ওদিকে নাবিল হাত মুখ ধুয়ে মুছতে মুছতে ভাবতে থাকে সাদির বোন পিহু। তাহলে সাদির বাবা আর পিহুর বাবা এক। তিনজনের মনে তিন আলাদা আলাদা ভাবনা বাসা বেঁধেছে। নাবিল ডাইনিং টেবিলে এসে বসলো, সাথে যদিও সাদিও বসলো। আতিয়া বেগম খাবার এগিয়ে দিচ্ছেন। কিছুক্ষণ আগে সাদির কেবিনে যখন নাবিল বসেছিল তখন সাদির লাঞ্চ টাইম হয়ে যায়। সাদি প্রতিদিন ক্যান্টিনে খেলেও আজ বাসায় খেতে আসতো, কারণ ইলিয়াস চৌধুরীকে চেক আপ করা। নাবিলের বাবার অনেক রিপোর্ট থাকে, অনেক টাইম লাগছে, এদিকে তার এখনো খাওয়া হবে না। এদিকে সাদি নাবিলকে একা রেখে যেতেও পারছে না, তাই সাদি নাবিলকে বলে উঠে তার সাথে বাসায় আসতে বলে। যদিও নাবিল কোনো মতে রাজি হচ্ছিল না, তবে বড়দের কথা অমান্য করার আর সাদির জোরাজোরিতে নাবিল আসতে রাজি হয়। এমনিতেও নাবিলের হসপিটাল পছন্দ না, এখানে বোরিং লাগছে তার, তাই সেও উপরে উপরে রাজি না হলেও ভিতরে ভিতরে রাজি হয়ে যায়। হসপিটাল থেকে বেরিয়ে সাদি নিজের গাড়িতে করে নাবিলকে নিয়ে বাড়ি থেকে আসতে থাকে। প্রতিমধ্যে নানান ধরনের গল্প করে, যদিও সাদি চুপচাপ, তবে নাবিলের বলা সব কথাই মন দিয়ে শুনছে সে। আধা ঘন্টার জ্যাম ঠেলে সাদিদের গাড়ি চলে আসে চৌধুরী বাড়িতে। সাদি আর নাবিল গাড়ি থেকে নেমে এগিয়ে চলে সদর দরজার দিকে। যদিও নাবিলের কেমন গিল্টি ফিল হচ্ছিল। দুপুরে খাওয়া শেষ করে সাদি ইলিয়াস চৌধুরীকে চেক আপ করলো কোনো সমস্যা আছে কিনা। তারপর নাবিলকে নিয়ে বের হয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে। সাদি ড্রাইভ করতে করতে জিজ্ঞাসা করলো নাবিলকে, আচ্ছা নাবিল, তুমি পিহুকে চেনো? সাদির কথায় অন্যমনস্ক থাকা নাবিল হকচকিয়ে যায়। তারপর কি উত্তর দিবে ভেবে পায় না। নাবিলকে চুপ থাকতে দেখে সাদি নিজের নজর সামনে রেখে ড্রাইভ করতে করতে আবারও বলে ওঠে। আমার উত্তর পেলাম না নাবিল। এবার নাবিল আমতা আমতা করে বলে উঠল, কলেজ থেকে পড়েছে, আমার বোনের বেস্ট ফ্রেন্ড, তাই আর কি। ও, সাদির এমন শান্ত কথায় নাবিল রহস্যের গন্ধ পায়, তবে কিছু বলে না। সাদি মন দিয়ে ড্রাইভ করছে। তখন সাদি সাহস জুগিয়ে হেসে বলে ওঠে, পিহু আপনার বোন, দেখলে কিন্তু বোঝা যায় না। নাবিলের কথায় সাদি গম্ভীর কণ্ঠে বলে ওঠে। পিহু আমার বোন? কে বলেছে তোমাকে? সাদির এমন কথার জন্য প্রস্তুত ছিল না নাবিল। হাসি মুখটা মুহূর্তে পানসে হয়েছে। সাদি শান্ত কণ্ঠে বলে, কিন্তু দেখে তো মনে হলো আপনার বোন আর আন্টিকেও তো মামুনি বলে ডাকলো। সাদি নাবিলের কোনো কথার প্রত্যুত্তর করলো না, শান্ত মুখশ্রীটা গম্ভীর করে নিল। নাবিল সাদির দিকে তাকিয়ে হেসে আরো কিছু বলতে চাইল, তবে সাদির এমন হঠাৎ গম্ভীর মুখশ্রী দেখে চুপ হয়ে গেল। আগে যখন সাদির কাছে কোচিং করতো তখন সে দেখেছে সাদির গম্ভীর মুখ মানে অনেক রেগে যাওয়া। তবে নাবিল বুঝলো না এখন রাগ করার মতো কি হলো। সাদি গাড়ির স্পিড বাড়িয়ে দিল। কিছুক্ষণের মধ্যে হসপিটালে পৌঁছে গেল। তারপর নাবিলকে নিয়ে নিজের কেবিনে চলে এলো। নাবিল সাদির গম্ভীর মুখ দেখে কোনো কথা বলার সাহস পেল না। সাদিও কিছু বলল না। কিছুক্ষণ পর একজন নার্স এসে নাবিলের বাবা রিপোর্টগুলো দিয়ে গেল। সাথে নাবিলের বাবা আছে। সাদি খুব মনোযোগ দিয়ে রিপোর্টগুলো চেক করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর সাদি ফাইল বন্ধ করে নাবিলের দিকে তাকিয়ে বলে উঠল, আঙ্কেলের তেমন সমস্যা ধরা পড়ে নাই, তবে মেবি কালচার প্রেশার আর দুশ্চিন্তা করে, এর জন্য হার্টের চাপ পড়ে, প্রেশার ফল করে। ওষুধ খেলে আর ঠিকমতো ঘুমালে ঠিক হয়ে যাবে, তবে যত কম টেনশন নেবে ততই তার জন্য ভালো। সাদির কথা শুনে নাবিল দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলল, যেন বুকের উপর জমে থাকা বড় কোনো পাথর নেমে গিয়েছে। সাদি প্রেসক্রিপশন করে দিলে নাবিলরা বিদায় নিয়ে চলে যায়। সাদিও নিজের কাজে মনোযোগ দেয়। পিহু সাদিরা চলে যাওয়ার পর থেকে রুমে শুয়ে শুয়ে ভেবে যাচ্ছে নাবিল কেন এলো। পিহুর ভাবনার মাঝে ফোন বেজে উঠল। পিহু ফোন রিসিভ করতেই ওপাশ থেকে নাবিল বলে ওঠে, আচ্ছা পিহু, তুমি সাদি ভাইয়ার বোন? আমার তো কখনো বলনি। তুমি বলেছো তোমরা দুই বোন। পিহু কি বলবে বুঝতে পারল না। সে তো সত্যিই বলেছে। পিহু বুঝলো না কল করে এসব কেন বলছে। পিহুকে চুপ থাকতে দেখে নাবিল আবারও বলে উঠল, আমি তো তোমাকে দেখে অবাক হয়েছিলাম, তুমি সাদি ভাইয়ার বোন ভাবতেও অবাক হয়ে গেছি। নাবিলের কথায় পিহুর কপালে ভাঁজ পড়ে। পিহু চোখ ছোট করে প্রশ্ন করে, মানে? আরে সাদি ভাইয়া চুপচাপ আর তুমি চঞ্চল, তাই আর কি। আচ্ছা, আপনি ভাইয়াকে কিভাবে চেনেন? পিহুর প্রশ্নে নাবিল হাসলো। ফোনের এপাশ থেকেও সে স্নিগ্ধ হাসি পিহুর মনে ধাক্কা খেলো। নাবিল হেসে উত্তর দিল, আমি রাস্তায় আছি, বাসায় গিয়ে ফোন দিয়ে সব বলবো। আর শোনো, কাল 9টার দিকে চলে আসবা কোচিংয়ে, আমি অপেক্ষা করব। বলেই নাবিল কল কেটে দিল।
পিহুর প্রচণ্ড রাগ লাগলো। আচ্ছা, সাদি যদি জানতে পারে পিহু আর নাবিল প্রেম করছে তখন কি হবে? আচ্ছা, নাবিল কিছু বলে দেয়নি তো? এসব ভেবে পিহুর মাথা ঘুরছে। পিহু মোবাইলে কার্টুন দেখতে দেখতে ঘুমিয়ে গেল সেখানে। সন্ধ্যা 7টা বাজে সাদি বাসায় ফিরল। হাতে অ্যাপ্রন ঝোলানো, সাদা শার্ট ইন করা, কালো চশমা, বুকে ঝোলানো, চুলগুলো এলোমেলো লাগছে। সাদি উপরে না গিয়ে সোফায় বসলো। পিহু তখন টিভি দেখছে। সাদি পিহুর দিকে তাকিয়ে বলে উঠল, আম্মু কই রে, একটু পানি খাও তো। পিহু আর চোখে সাদের দিকে দেখলো, তারপর উঠে যেতে নিয়ে বলল, মামুনি মনে হয় ঘরে, একটু অপেক্ষা করুন, পানি দিচ্ছি। সাদি কপাল কুঁচকালো। পুরনো একটা রাগ জন্মালো নতুন করে। সাদির চোখ মুখ গম্ভীর থেকে আরো বেশি গম্ভীর হয়ে গেল। সাদি এই গম্ভীর কণ্ঠে পিহুকে উদ্দেশ্য করে বলল। সাদির এমন গম্ভীর কণ্ঠে পিহুর পা থেমে যায়, গায়ের পশম দাঁড়িয়ে যায়। পিহু পিছু ফিরে শান্ত কণ্ঠে বলে ওঠে, মামুনি। সাদি মাথা উঁচু করে পিহুর পানে তাকিয়ে রাগ দমনের চেষ্টা করে বলল, আজ থেকে আর ডাকবি না, কোনো এক্সকিউজ ছাড়াই তুই আর ডাকবি না। পিহু অবাক হলো, সাথে ভ্রু কুঁচকে গেল। পিহু কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে কিছু বলতে যাবে, তার আগে পিছন থেকে আতিয়া বেগম বলে ওঠে, ও আমারে কি ডাকবে না ডাকবে তাতে তোর সমস্যা কই? সাদি নিজের মায়ের কথায় যেন আরো রেগে গেল, তবুও শান্তভাবে পড়ল। ও তোমার মামুনি বলে ডাকবে না, মানে ডাকবে না। আতিয়া বেগম বিরক্ত হলেন, ছেলের আবার কি হয়েছে? আতিয়া বেগম কিছু বলতে যাবেন, তার আগে পিহু মিনমিনিয়ে বলে উঠল, আমি 100 বার ডাকবো, আপনার কি? কথাটা পিহু আসতে বললেও সাদি স্পষ্ট শুনতে পেল। মুহূর্তেই চোখে মুখে আবারও রাগ দেখা দিল। সাদি পিহুর দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে রাগী কণ্ঠে বলে ওঠে, কি বললি তুই, আরেকবার বল। সাদির হুঙ্কারে পিহু সহ আতিয়া বেগম কেঁপে উঠল। আতিয়া বেগম সাদিকে শান্ত করতে এগিয়ে এসে শান্ত কণ্ঠে শুধালো, কি হয়েছে বাবু? ও আমাকে মামুনি ডাকলে কি সমস্যা? সাদি আতিয়া বেগমের থেকে সরে গিয়ে কাটকাট কণ্ঠে বলল, কেন ডাকবে তোমার মামুনি, অন্য কোনো ওয়ার্ড নেই? পিহু আবারও বিড়বিড় করে বলে উঠল। এত বড় দামড়া পোলারে বাবু ডাকছে, ছ্যাঃ। সাদি শুনল, কিছু বলতে গিয়েও বলল না, কারণ জানে পিহু এখন মার খেতে পারে তার হাতে। আতিয়া বেগম এতক্ষণে বুঝে গেছেন ঘটনা খুব গভীর, তাই আতিয়া বেগম শান্ত কণ্ঠে বলে উঠল, আমি তোর মা, তাই আমাকে মামুনি বলে ডাকে। হোয়াট? মানে মেয়েরা তো মাকে মামুনি ডাকবেই। না, ডাকবে না। তুমি অনলি আমার আম্মু, ওর আম্মু না। কি হয়েছে তোর বল তো? আমি বলেছি তোমাকে মামুনি ডাকবে না তো ডাকবে না। আতিয়া বেগম দেখলো পিহুর মুখটা কালো হয়ে গেছে, হয়তো সাদির এমন বাড়াবাড়ির জন্য। আতিয়া বেগম বলল, ও আমায় মামুনি বলে ডাকলে সমস্যা কি তাই বল আগে। ও কে তোমাকে মামুনি ডাকার? ও তোর বোন, আমার মেয়ে, তাই আমারে মামুনি ডাকবে। সাদি যেন আকাশ থেকে পড়ল, চোখ মুখ বড় করে অবাক হওয়া কণ্ঠে বলল, হোয়াট? ও তোর বোনই তো। আম্মু, তুমি কি পাগল হয়েছ? সে আমার ছোট চাচুর মেয়ে, নট মাই সেস, ওকে? সেই একই, তোর বোনই হয়। এই, বারবার বোন বোন করো কেন? ও বোন না আমার, ও আমার চাচুর মেয়ে। ও যেন তোমার মামুনি না ডাকে। আতিয়া বেগম কিছু বলতে যাবে, তার আগে পিছন থেকে পিহু নিজের ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলে উঠল, থাক চাচি, আমাকে নিয়ে আর কিছু বলতে হবে না। আমি আর তোমারে মামুনি বলে ডাকবো না। আসলে আমার ভুল, যার মা নেই তার অন্যের আম্মুকে মা মনে করা উচিত নয়। আমি আর ডাকবো না সাদি ভাইয়া আপনার আম্মুকে মামুনি। আপনার আর অসহ্য লাগবে না। কথাগুলো বলে পিহু ভারাক্রান্ত হৃদয় আর অশ্রুভেজা চোখ নিয়ে সিঁড়ি দিয়ে ছুটে উপরে চলে এলো। তারপর নিজের রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে দরজায় ঠেস দিয়ে বসে হাঁটুতে মুখ গুজে কেঁদে উঠল। তার খুব কষ্ট হচ্ছে, আজ নিজের বাবা মাকে মনে পড়ছে খুব। চোখ বেয়ে গড়িয়ে পড়ছে ধারাহীন নোনা জল। পিহুর হাঁটুতে মুখ গুজে আওড়ালো, আম্মু জানো, এতদিন তোমার অভাব বুঝিনি। আসলেই আমি এতিম আম্মু, আমার কেউ নাই, আপুও নেই। আজ সাদি ভাইয়াও মামুনিকে ডাকতে নিষেধ করেছে। কাল থেকে হয়তো বাবাইকেও বাবাই বলে ডাকা হবে না। আমারে একা রেখে চলে গেলে কেন আম্মু তোমরা? পিহুর এমন কথা বলে চলে যাওয়া দেখে সাদি স্তব্ধ। আতিয়া বেগম সাদির উপর প্রচন্ড রেগে বলে উঠে, নে, খুশি তো? তুই মেয়েটাকে কাঁদাতে চাইছিলি, কাঁদিয়েছিস, খুব ভালো করেছিস। তোর থেকে এটা আশা করি নাই। খুব নিষ্ঠুর হয়ে গেছিস তুই। বলেই আতিয়া বেগম রাগী ভাব নিয়ে ঘরের দিকে চলে গেলেন। সাদি স্তব্ধ। সাদি বুঝতে পারে না এই ঘটনা উল্টে যাবে, সে এখনো বুঝতে পারছে না কি থেকে কি হয়ে গেল।
গাড়িতে নাবিল যখন বলেছিল পিহুর মামুনি বলে ডাকাটা সাদির বোনের মতো বোঝায়, তখন সাদির খুব রাগ হয়েছিল। আর সেই রাগের জন্য সাদি এত বড় একটা ঝামেলা পাকিয়ে ফেললো। সাদি নিজের উপর নিজেই বিরক্ত। 2 হাত দিয়ে নিজের চুল টেনে ধরে জোরে নিঃশ্বাস নিল। সাদি বড় বড় পা ফেলে উপরে নিজের রুমে চলে এলো। নিজের রুমে ঢোকার আগে পিহুর বন্ধ দরজার দিকে তাকিয়ে মনের কোণে একটু খারাপ লাগা কাজ করলো। আসলেই সে কি কষ্ট দিয়ে ফেললো মেয়েটাকে, সাদি ভাবতে পারছে না। রুমে ঢুকে লাইট জ্বেলে অ্যাপ্রনটা বাস্কেটে ছুঁড়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। বেশ লম্বা সময় শাওয়ার নেওয়ার পর সাদি ব্ল্যাক ট্রাউজার আর খালি গায়ে টাওয়েল নিয়ে চুল মুছতে মুছতে বের হলো ওয়াশরুম থেকে। সাদি রুমে চারদিকে একবার চোখ বুলালো। না, সব গোছানো। তার মানে পিহু রুমে এসেছিল। সে ইচ্ছে করে সবকিছু অগোছালো করে রেখে দেয় পিহুর জন্যে। সাদি জানালার পর্দা টেনে দিয়ে লাইট অফ করে বিছানায় ক্লান্ত শরীর এলিয়ে দিল। মন বলছে পিহুর কাছে যেতে, মেয়েটা কি করছে জানতে, তবে ইগো বাধা দিচ্ছে। সাদি হাত চোখের উপর দিয়ে চোখ বুঝলো। আপাতত মস্তিষ্ক ঠান্ডা করার প্রয়োজন, যার জন্য ঘুম প্রয়োজন। সাদি পাশ ফিরে শুয়ে রইল নীরবে। পিহু হাঁটু থেকে মুখ তুলে এগিয়ে চলল ব্যালকনির দিকে। ব্যালকনিতে গিয়ে কর্নারে থাকা দোলনায় বসে পড়ল, মাথা এলিয়ে দিল দোলনায়। তারপর আকাশের দিকে তাকিয়ে কষ্টে ভরা হৃদয় নিয়ে ধীর কণ্ঠে গেয়ে উঠল। বুকের ভেতর ফুটছে যেন মাছের কানকল লাল, এত নরম শাড়ির সুতো বুনছে যেন সেই লালের কঙ্কাল। বিপদ বড় কথার ওপর, কেবল কথা সিলিং ছুঁতে চাই, নিজের মুখের আয়না আদল লাগছে অসহায়। দূর আকাশে কালো মেঘ জমেছে, চারিদিকে পরিবেশ ঠান্ডা। ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে, ঝরছে মুষলধারে বৃষ্টি। সে ভোর রাত থেকেই হুট করে বৃষ্টি শুরু, কোনো আগমনী বার্তা ছাড়াই। ঘড়ির সময় অনুযায়ী এখন সকাল 9টা, তবে বাইরের পরিবেশ দেখলে মনে হচ্ছে সন্ধ্যা 6টা। আজ আকাশে যেমন মন খারাপ, কালো মেঘে পুরো আকাশ, ঠিক তেমনই পিহুর মনও আজ বেশ খারাপ। তার মনেও আকাশের মতো কালো মেঘ, তবে আকাশের মতো বর্ষণ হচ্ছে না তার চোখ দিয়ে। পিহু এক দৃষ্টে বিছানার পাশের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। জানালা দিয়ে মেন রাস্তা দেখা যায়। পিহু জানালার পাশে পা গুটিয়ে হাতে ফিজিক্স বইটা নিয়ে বাইরে জানালার দিকে তাকিয়ে আছে তো আছে। বাইরে রাস্তার পাশে কয়েকটা শিশু বৃষ্টিতে ভিজছে আর হাসছে। পিহুরও খুব ভিজতে ইচ্ছা করছে, তবুও নিজের ইচ্ছাকে দমিয়ে রেখে বাচ্চাদের পানি ছোড়াছুড়ি দেখতে থাকলো। পড়া বাদ দিয়ে দুনিয়ার সবকিছুই দেখতেই পিহুর ভালো লাগে। পড়তে বসলেই দুনিয়া যত সঙ্গীত শিল্পী, চিত্রশিল্পী, সাহিত্য প্রেমী জেগে ওঠে। পিহু বুঝে নেয় পড়াশোনা কে আবিষ্কার করেছিল। নির্ঘাত সে বেঁচে নেয়, নয়তো পিহু নিজ দায়িত্বে তাকে খুন করে বুড়িগঙ্গা নদীর পচা পানিতে ফেলে দিত। তার উপর পিহু আবার কোন আক্কেলে সায়েন্স নিয়ে পড়তে গেল। বিয়ে করবে, সংসার করবে, কয়েকশো বাচ্চা কাচ্চা হবে, এসব পড়াশোনা তার জন্যে না। কথাটা ভাবা মাত্রই পিহুর চোখ চিকচিক করে উঠল। বইটা খাটের উপর রেখে দ্রুত নেমে দাঁড়ালো। তারপর হাঁটা বইটা আবারও বিছানা থেকে নিয়ে পড়ার টেবিলের দিকে এগিয়ে গেল। বইটা টেবিলে রেখে পিহু বিড়বিড় করে বলল, দেখ বই, তোর জায়গা আমার টেবিলে, তুই আমার পিছু ছেড়ে দে। আমার কিউট একখান মোবাইলের কথাও ভুলে যাচ্ছি তোর জন্য। কথাটা বলে পিহু হাসে, আবারও বলল, বই, তুই আবার রাগ করিস না। আমি বৃষ্টিতে ভিজে এসে তোরে আমার কম্বলের মাঝে নিব। তুই রাগ করে আবার পরীক্ষায় ফেল করিয়ে দিলে নাবুর বাচ্চা আমার এই রিক্সাওয়ালা দাদুর সাথে বিয়ে দিয়ে দেবে। পিহু একা একা বকবক করতেই ভালো লাগছিল। হঠাৎ বিছানার বালিশের কোনায় অবহেলায় পড়ে থাকা মোবাইল ফোনটা বেজে ওঠে। পিহু বিরক্ত হয়, তার এমন গুরুত্বপূর্ণ সময় কে কল দিল। পিহু বিছানার দিকে যেতে গিয়ে আবার ফিরে এসে ফিজিক্সের বইয়ের দিকে তাকিয়ে পড়ল। আমার মনে হয় তোর সতীন কল দিছে। দেখলি, যেই তোর লগে কথা বলছি অমনি কল দিছে। আর আমার সতীন ওই পেটফুটা ফিজিক্স মাহবুব স্যার খালি আমারই পিটায়। ব্যাডার টাকলা মাথায় ঠাডা পড়ুক। কল বাজতে বাজতে কেটে গেল। পিহু দ্রুত পা চালিয়ে বিছানার পাশ থেকে ফোন নিয়ে ফোনের স্ক্রিনে চাপ দিতেই ভেসে এলো জেরিনের আবার কল। পিহু হামি দিয়ে কল রিসিভ করতেই ওপাশ থেকে জেরিন বলে ওঠে, কিরে, কই ছিলি? কল ধরলি না কেন? পিহু আবারও মুখে হাত দিয়ে হামি তুলে সিরিয়াস কণ্ঠে বলল, পড়ছিলাম। তুই পড়ছিলি? কেন, কোনো সন্দেহ? না না, এই বৃষ্টির মাঝে পিহু রানী ঘুমানো বাদ দিয়ে পড়ছিল। হজম হচ্ছে না কথাটা। পিহু বিরক্তিতে চোখ কুচকালো। কি জন্য ফোন করেছিস? আরে আজ স্যার পড়াবেন না। কোন স্যার? আরে মাহবুব স্যার। কথাটা শুনতে পিহুর মনে শান্তির স্রোত বয়ে গেল, তবে পিহু প্রকাশ না করে পুনরায় জিগাল। কেন? জেরিন একটু মন খারাপের সুরে বলে উঠল,
আর বলিস না, স্যারের বাবা অসুস্থ, গ্রামে যাচ্ছে তারা। কি বলিস, সত্যি? রে। তাহলে তো পরীক্ষাও নিবে না। না, কেন বলতো? আসলে পিহু কিছু বলার আগে জোরে বিকট আওয়াজে একটা বাজ পড়ে। পিহু ছিটকে মোবাইল ফেলে দিয়ে বিছানায় শুয়ে বালিশে মুখ চেপে ধরে। বিশাল ভয় পায় সে। বৃষ্টি ভালোই লাগে, তবে আকাশ ডাকা, বাজ পড়া, বিদ্যুৎ চমকানো তার কাছে ভীতিকর। খুব ভয় পায় সে। আতিয়া বেগম রান্না করছে। প্রতিদিন খুব সকালে রান্না বসলো। আজ ছেলেমেয়েরা বৃষ্টির কারণে বাড়িতে থাকবে। সাদি আজ হসপিটালে যাবে না। পিহুর কলেজ ছুটি। একটু আগে কোচিং স্যারও বলেছেন ফোন দিয়ে ছুটি। ইলিয়াস চৌধুরী সকালে চা খেয়ে ঘুমায় আর দেরি করে নাস্তা করে। তাই আজ আতিয়া বেগম দেরি করে রান্নাঘরে ঢুকেছে। হঠাৎ এমন বিকট শব্দে দূরে কোথাও বজ্রপাত হয়েছে বুঝতে পারলেন। যে কিছু হোক আর না হোক, তার পিহু ভয় পেয়েছে। তবে এখন রান্না রেখে যাবে কি করে, তাই আর গেল না। মন দিল রান্নায়। যত বেলা বাড়ছে তত আকাশের রং কালো হচ্ছে। মেঘ ঢেকে যাচ্ছে আকাশ, সাথে বৃষ্টির মাত্রা বেড়ে চলেছে। এখনকার পানি গায়ে পড়লে জ্বর আসা স্বাভাবিক। পুরো রুম অন্ধকার করে উদাম গায়ে কোমর অবধি কম্বল টেনে উপুর হয়ে ঘুমাচ্ছে সাদি। সময় মতো উঠে কফি খেয়ে যখন দেখল বৃষ্টি থামার নামগন্ধ নেই, তখন সে আবারও শুয়ে পড়েছে। কাল রাতে সেও ঘুমায়নি। সাদির রুমের চারিদিকে অন্ধকার, পিহুর মতে পাতালপুরি। সাদির ঘুম পাতলা একটু শব্দে ঘুম ভেঙে যায় তার। বেশ কিছুক্ষণ এপাশ ওপাশ করে উঠে পড়ে সাদি। বিছানা থেকে নেমে দাঁড়িয়ে ধীর পায়ে আড়মোড়া খেয়ে জানালার দিকে এগিয়ে যায়। পর্দা সরিয়ে দেওয়ার পর বুঝতে পারে বাইরে এখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সূক্ষ্ম কণাগুলো বারংবার জানলার স্বচ্ছ কাছে এসে বাড়ি খেয়ে নিচে পড়ে যাচ্ছে গড়িয়ে। সাদি বেশ কিছুক্ষণ লক্ষ্য করলো সেগুলো, তারপর ওয়াশরুমে ঢুকে গেল। পিহু বালিশ ছেড়ে উঠল। তার কানে এখনো বজ্রপাতের সেই বিকট আওয়াজটা বাড়ি খাচ্ছে। যদিও ছাদে গিয়ে বৃষ্টিতে ভেজার শখ ছিল, তা এই বজ্রপাত এসে মেরে দিয়ে গেল। পিহুর খুব কান্না পেল। হঠাৎ মনে হলো ফোনের কথা। পিহু এপাশ ওপাশ করে নিজের ফোনটা দরজার কোনায় পেল। ছুটে গিয়ে তুলে নিল ফোনটা। ভালো করে পরখ করে দেখলো না, কিছুই হয়নি। জেরিনের কল তখনই কেটে গিয়েছিল। নিশ্চয়ই সেও ভয় পেয়েছে। এটা ভেবে পিহুর মনে একটা খুশি উকি মারে। হঠাৎ পিহুর মনটা বিষিয়ে যায়। সকাল থেকে এসে একবারও আনিতা বেগমকে মামুনি বলে ডাকেনি। তার খুব নিজের মায়ের কথা মনে পড়ছে। যখন তার মা তার বারবার ডাকার জন্য বিরক্ত হয়ে বলতো, আমি কি হারিয়ে গেছি নাকি যে এত ডাকিস। পিহুর সেই দিনগুলোর কথা মনে পড়ে খুব করে। কই তার মা তো সত্যি হারিয়ে গেছে। পিহু এতে সফল। সবাই পিহুকে চঞ্চল মনে করে, তবে পিহু বড্ড একা, কেউ নেই তার। কালকে তো মামুনি আর বাবাই বলে ডাকাটা হারালো। পিহু বিড়বিড় করে বলে উঠল, আসলেই তো, অন্যের বাবা মাকে এসব বলে ডাকবো কেন? আমার নিজের নেই মানে আমার সব শেষ। নিজের থাকলে আগলে রাখো, না থাকলে দূরে ভাগো। ঠিক তখনই দরজার কাছ থেকে গম্ভীর পুরুষালী কণ্ঠ ভেসে আসে। আমার জাস্ট অসহ্য লাগে ও যখন তোমাকে মামুনি ডাকে। পিহু ভড়কে যায়, পাশাপাশি কেঁপে ওঠে মৃদু। মুখ উঁচু করে দরজার পানে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আপনি এখানে? তো এখানে কারে আশা করেছিলে? সাদির এমন কথায় পিহু কি বলবে বুঝে উঠতে পারে না, চুপ হয়ে যায়। পিহুকে চুপ থাকতে দেখে সাদি বলে ওঠে, কে? আমার কথার উত্তর দিলে না কেন? পিহু মুখ নিচু রেখে মিনমিনিয়ে বলে, কি বলবো? পিহুর এমন মিনমিন করা শুনে সাদির রাগ উঠে মাথায়। তবে এই সকাল সকাল রাগ করতে চায় না, তাই ঠান্ডা কণ্ঠে বলল, চোখে পানি কেন? পিহু চুপ রইল। পিহুর চুপ থাকা সাদির কাছে সব উত্তর পাওয়া হয়ে গেল। তবে পিহুর নিস্তব্ধতা সাদির খুব রাগ লাগে। সাদি এই কথা ঘোরাতে এবার একটু শক্ত কণ্ঠে বলল, তুই নাবিলের সাথে সম্পর্ক কিসের? নাবিলের কথা শোনা মাত্রই পিহু কেঁপে ওঠে, ভূত দেখার মতো চমকায় মনে মনে। এখন কি উত্তর দিবে সে? পিহুকে চুপ থাকতে দেখে সাদি ভারী কণ্ঠে আবারও বলে ওঠে, বল, নাবিলের সাথে তোর সম্পর্ক কি? পিহু চুপ থাকে, কোনো কিছু বলতে পারে না। কাল রাতে সাদি তার কিছু ছেলেপুলের কাছ থেকে নাবিলের বায়োডাটা নিয়েছে, শুধুমাত্র পিহুকে চিনে বলে। আর তারপর দেখে খেলা অন্য জায়গায় খেলা হচ্ছে। সাদির তখনই রাগ হয়, তবে প্রকাশ করে না। রাতে মনে হচ্ছিল পিহুকে গলা চেপে দিতে আর নাবিলকে মেরে দিতে, তবে সেসব তো সম্ভব না। পিহুকে চুপ থাকতে দেখে সাদির মাথায় রক্ত উঠে যায়। দরজার পাশ থেকে রুমে ঢুকে আসে। সাদিকে রুমে আসতে দেখে পিহু জড়সড় হয়ে যায়। ভয় পায় সে সাদিকে, আর আজ নাবিলের বিষয়ে জানতে চাচ্ছে। সাদি পিহুর ঠিক এক হাত দূরে এসে থেমে খুব কষ্টে ঠান্ডা গলায় বলে, শেষবার বলছে, নাবিলের সাথে তোর কিসের সম্পর্ক?
পিহু জানে এবার কোনো উত্তর না দিলে তাকে কয়েকটা জোরালো চরের স্বাদ নিতে হবে, তবে পিহু তাতেও রাজি। তাও এই নাবিলের বিষয়ে বলবে না, কারণ সে জানে না নাবিল কিছু বলেছে কি আদৌ সাদিকে। এখন যদি পিহু উল্টাপাল্টা কিছু বলে, ওদিকে নাবিল যদি অন্য কিছু বলে, তবে দুজনেই ধরা খেয়ে যাবে। সেজন্য পিহু হাঁটুর ভিতরে মুখ গুজে আরো জড়সড় হয়ে যায়। সাদি পিহুর চুপ থাকা দেখে প্রচণ্ড রেগে যায়। তার দুটো জিনিস খুবই অপছন্দ, প্রথম কেউ তার প্রশ্নের উত্তর না দিয়ে চুপ থাকলে, আর দ্বিতীয় তো কেউ তার জিনিসে চোখ দিলে। হঠাৎ পিহু অনুভব করে বাতাসে ভাসছে সে, সাথে পুরুষালী একটা গন্ধ তার নাকে এসে বারবার ধাক্কা দিচ্ছে। পিহু চোখ পিটপিট করে খুলতে চোখের সামনে সাদির মুখের এক পাশ টের পায় প্রচণ্ড গম্ভীর। তখন সাদি নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে পিহুকে জোর করে কোলে তুলে নিয়ে নিজের রুমের দিকে হাঁটা শুরু করে। এদিকে পিহু সাদির কোলে নড়ে উঠে ভয়ে তার কলিজা শুকিয়ে যায়। সাদি খুব শান্তভাবে নিচে একবার তাকিয়ে পিহুকে নিয়ে নিজের রুমে ঢুকে বিছানার কাছে এসে বিছানায় এক প্রকার ছুঁড়ে মারে পিহুকে। তারপর সাদি গটগটে হেঁটে গিয়ে দরজার ছিটকিনি সবগুলো লাগিয়ে দেয়, সাথে জানালার দরজা সব লাগিয়ে লাইট জ্বালিয়ে দেয়। সাদির এমন করা দেখে পিহু ভয় পেয়ে যেদিকে বিছানায় পড়ে নিজের কোমরে বেশ ব্যথা পেয়েছে পিহু। চোখের কোণে পানি এসে জমা হয়। সাদি এবার পিহুর সামনে এসে পকেটে হাত গুজে দাঁড়ায়, তারপর পিহুকে পরখ করে শান্ত কণ্ঠে বলে, হ্যাঁ মেয়ে, তো রোনা কই? সাদির কথায় পিহু নিজের দিকে তাকায়। এতক্ষণ তো গায়ে ওড়না ছিল, এখন কই গেল? পিহু তাড়াতাড়ি করে দুই হাত বুকে জড়িয়ে ধরে সাদির কমফোর্টারটা টেনে নিল। সাদি শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল তার ছোট্ট সপ্তাদশীর দিকে। সাদির নাবিলের কথা মনে পড়তেই হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল, মুখের ভাব গতি শক্ত হয়ে গেল। সাদি এবার বেশ কঠিন কণ্ঠেই বলল, এবার বল, নাবিলের সাথে তোর সম্পর্ক কি? এবার না বললে তোর মেরেই ফেলবো। পিহু কেঁপে ওঠে। তবে কি বলবে সে, যে নাবিল তার বয়ফ্রেন্ড? না, এই কথা বললে সাদি তাকে মেরে ফেলবে। পিহু এবার ফুপিয়ে কেঁদে উঠল। এটাই একমাত্র উপায়। পিহুর এমন কান্না দেখে সাদি বেড সাইডে রাখা কাচের পানির জগটা ছুঁড়ে মারল মেঝেতে, সাথে সাথে বিকট শব্দে ভেঙে গেল জগটা। পিহুর কান্না থেমে গেল। সাদির রাগী দৃষ্টি দেখে পিহু আস্তে করে বলে উঠল, নাবিল ভাই হলো জেরিনের ভাই। জেরিন কে? নাবিল ভাইয়ের বোন। জেরিন তোর কি হয়? বেস্ট ফ্রেন্ড। তোর নাবিল তোর কি হয়? ভাইয়া। তোতলাচ্ছিস কেন? কই? তো আজকাল মানুষ ভাইয়ের সাথে ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস দেয়। বাহ। কথাটা বেশ ব্যঙ্গ করে বলে সাদি। পিহুর আত্মা কেঁপে ওঠে। পরশু রাতে নাবিল ওর বন্ধুদের সাথে ডেয়ার নেওয়ার কারণে স্ট্যাটাস দিয়েছিল, সেটা ডিলিট করতে মনে নেই। পিহুর চুপ থাকা দেখে সাদির রাগ উঠে, তবে কিছু বলে না। মাথা গরম মেয়েটার, এখন কথা না বললে নির্ঘাত মার খেয়ে অসুস্থ হয়ে যেত। সাদি শান্ত দৃষ্টি রেখে আবারও বলল, তুই কোন ক্লাসে পড়িস? ইন্টার ফার্স্ট ইয়ার। তোর বয়স কত? 17 বছর। কয় মাস? 9 মাস। ও, সাদির কথায় পিহু কেঁপে উঠে, চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে। সাদি পিহুর দিকে তাকিয়ে বলে, চোখে পানি কেন? আমি কিছু বলেছি? আপনি চাচিকে বলে দিবেন সব, উনি খুব কষ্ট পাবে, দয়া করে বলিয়েন না। সেটা আমার ব্যাপার, তুই যা এখান থেকে, রাখিস না। পিহু সাদির হাত ধরে ফেলে। পিহুর চোখের এক ফোঁটা অশ্রু এসে পড়ে সাদির হাতে। পিহু কেঁদে ফেলে। সাদি এ বিরক্ত রাগ মিশ্রিত এক অনুভূতির শিকার, এক নিষিদ্ধ চাহনা তার মনে উতলে পড়ছে। সাদি পিহুর হাত ঝাড়া মেরে ছাড়িয়ে সপাটে চর বসালো পিহুর গালে। পিহু টাল সামলাতে না পেরে বিছানায় পড়ে গেল। সাদিও বুঝলো না নাবিলের ব্যাপার মাথায় আসলেই কেন তার প্রচণ্ড রাগ হচ্ছে, শেষ করে দিতে ইচ্ছা হচ্ছে সবকিছু। সাদি এই চর খেয়ে পিহু হতভম্ব, চোখের কার্নিশ বেয়ে অশ্রু গড়াতে লাগলো। সাদি বেশ ভারী কণ্ঠে বলে উঠল, আমার রুম থেকে বের হ, আই সে গেট আউট। সাদির কথা পিহুর কানে গেল না, তবে পিহুর প্রচণ্ড রাগ হলো, সাথে প্রচণ্ড অভিমান। তবে অভিমানটা কার উপর হলো? হয়তো নিজের উপরে। সাদি পিহুর হাত ধরে জোরে টেনে উঠে দাঁড় করালো, তবে পিহুর সাদা মুখশ্রী কাঁদতে কাঁদতে লাল বর্ণ ধারণ করেছে। সাদির সেদিকে তাকিয়ে মায়া হলো, তাই এ ধীর কণ্ঠে বলল, মার না খেতে চাইলে বের হ আমার রুম থেকে। পিহুরও আর মন চলছে না, ভেঙে যাচ্ছে হৃদয়, খুব কষ্ট হচ্ছে। সব কথা মনে পড়েছে, অল্প করে যত কষ্টের কথা। পিহুর রাগ হয় সেটা নিজের উপর, এমন পরিবারে জন্ম নেওয়ার জন্য প্রচণ্ড রাগ। পিহু উল্টে পাশ ঘুরতে সাদির চোখ গেল পিহুর ঘাড়ের পাশ দিয়ে কয়েক ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছে। সাদি কিছু না ভেবে পিহুর ঘাড়ে হাত দেয়। সাদির হাত দিতে দেরি, পিহুর ঘুরে সাদিকে চর দিতে দেরি হয় না। পিহুর রাগের বসে বেশ জোরেই চর লাগায় সাদির গালে। সাদি চোখ বড় বড় করে তাকায়। পিহু বেশ কঠিন কণ্ঠে বলে, কি আবার আমার শরীর লাগবে আপনার? 3 বছর আগে এই মেয়েটাকে একবার নরক যন্ত্রণা দিয়ে ভালো লাগেনি আপনার? পুরো বিয়ে বাড়ি মানুষের সামনে অপদস্থ হয়েছে আমি,
এখন আবার একা পেয়ে রাগ ঝাড়বেন আমার শরীরের ওপর? কি পেয়েছেন কি আপনি? আমার জীবনটাকে জাহান্নাম বানিয়ে দিয়েছেন আপনি। আমার সবকিছু কেড়ে নিচ্ছেন আপনি। জানোয়ারের চেয়েও নিকৃষ্ট আপনি। পিহুর কথা শেষ করতে পারে না, তার আগে রক্তলাল চোখ নিয়ে সাদি পিহুর আর কিছু বলার আগে সাদি ঠাস ঠাস করে পরপর দুইটা চর মারে পিহুর নরম গালে। সাথে সাথে ছিটকে দূরে চলে যায়। পিহু চোখ ছাপিয়ে পড়তে থাকে। নোনা জল ভূমিকম্পের ন্যায় নাড়িয়ে দিয়েছে সাদি তার গালকে, যেন গালের সব দাঁতগুলো খুলে এখনই বের হয়ে হাতে আসবে। পিহু কিছু বলতে পারে না, তার আগে সাদি প্রচণ্ড রাগে পিহুর লাল হয়ে যাওয়া গাল চেপে ধরে কঠিন রাগী কণ্ঠে বলে ওঠে, ইউ আর আ ব্রেনলেস গার্ল। হ্যাঁ, তুই কি বললি? তোর আমি ছুতে চাই বলে তোর গায়ে হাত দিছে? সাদি পিহুর গাল চেপে রেখে ঘাড়ে হাত দেয়। সেই রক্তমাখা স্থানে হাত দেয়। পিহু চোখ বন্ধ করে নেয়। তখনই বিছানা থেকে আলপিন ফুটে গিয়েছিল ঘাড়ে, সেটা ভুলে গিয়েছিল সে। সাদি রক্ত এনে পিহুর সামনে ধরে দেখায়। পিহুর গাল ধরায় ও চোখ দিয়ে বাধাহীনভাবে পানি পড়ছে। পিহুর মনে হচ্ছে গালের চামড়া ভেদ করে গালের ভেতরে প্রবেশ করবে। সাদি পিহুকে ছেড়ে দেয়। পিহুর রাগ কমা যেমন আরও বেড়ে যাচ্ছে, খুব কষ্ট হলে যেমন রাগ বাড়ে, ঠিক সেটা পিহুর ক্ষেত্রে হচ্ছে। সাদি নিজের রাগ কন্ট্রোল করতে পিহুকে ছেড়ে দেয়। সাদি পিহুকে ছেড়ে দিতে পিহু আবারও বলে, কি হলো, মারবেন না আমাকে? মেরে ফেলুন আমাকে। আমাকে তো মেরে ফেলতেই চান। মরছি না আমি, তাই রাগ হচ্ছে আপনার? আরো জোরে মারেন আমাকে। এবার সাদির রাগ আকাশে উঠে যায়। যদিও রাগ কন্ট্রোল করতে চাচ্ছিল, তবে তার হয় না। ঠান্ডার মাঝেও গা থেকে টি শার্ট একটানে ছিঁড়ে ফেলে ছুঁড়ে মারে মেঝেতে। সাথে সাথে উন্মুক্ত হয় সাদির জিম করা খালি বক্ষ। যে কোনো মেয়ে দেখলেই ক্রাশ খাবে। বাইরের কান্ট্রি এমনিতেও অনেক, তো সাদির উপর ক্রাশ খাওয়া পাবলিক ছিল। সাদির এই অবস্থা দেখে পিহু ঘাবড়ে যায়। সাদি পিহুর মুখ আবারও চেপে ধরে, সাথে এক হাত দিয়ে টেনে এনে বিছানায় ফেলে দিয়ে পিহুর দিকে ঝুঁকে যায়। পিহু আর বাদ মানে না, ভয়ে কলিজার পানি শুকিয়ে যায়। সাদির আগে গর্জে উঠে বলে, তোর সত্যিই মেরে ফেলবো কুত্তার বাচ্চা। তুই নাবিলের সাথে পার্কে কেন গেলি? ও তোর কি লাগে? আমার কষ্টে করে তোর রাজত্বে ওই নাবিল বসবাস করবে। তার আগে আমি রাজত্বই ধ্বংস করে দেব। পিহু জানতো সব কথা আজ উঠবে। আজ সকালে সে হেসেছিল বলে আজ এখন তার কপালে এত দুঃখ। পিহু মুখ চাপা অবস্থাতেই বলল, আমারে ছাড়েন, অস্ফুট স্বরে। এতে সাদির রাগ আরও দ্বিগুণ হলো। সাদি আরও রেগে বলে উঠল, তোর জন্য আমার জীবন শেষ হয়েছে। আমাকে 3টা বছরের পরিবার থেকে দূরে থাকতে হয়েছে। তুই কি বললি? তোকে ছোঁয়ার জন্য আমি বসে থাকি? হাই শোন, তোর মতো হাজারটা রাস্তায় পাওয়া যায়। তুই আছিস বলে এত প্যারা আমার লাইফে। ভালো মুখ দিয়ে বলে যায় অপবাদ দিবি? কি আছে তোর এই শরীরে? কিছুই নেই। চলে যেতে পারিস না? আমার বাপ মার দিকে চাস কেন? লজ্জা করো না তোর? বের হ। নিজের বাপ মাকে খেয়েছিস, এখন আমারটাও চাস? সাদি পিহুর গাল ছেড়ে দেয়। রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে কি থেকে উল্টাপাল্টা বলেছে সে জানে না, তবে একটাও তার মনের কথা ছিল না। এদিকে পিহু শান্ত হয়ে যায়, চোখের মনি শান্ত। সাদি দূরে সরে যেতে পিহু উঠে বসে। সাদির শেষ কথাগুলো পিহুর বুকে তীরের মতো বিঁধেছে। আসলেই তো সে কেন আছে এখানে, আর তার বাপ মাকে কেন চাচ্ছে? সাদি রাগ কন্ট্রোল করার জন্যে গ্লাসে থাকা পানিগুলো ঢকঢক করে খেয়ে নেয়। পিহু শান্তভাবে উঠে দাঁড়ায়। তারপর উল্টো দিকে ফিরে থাকা সাদির দৃশ্যমান পিঠের দিকে তাকিয়ে ভাঙা কণ্ঠে বলে ওঠে, বুঝলেন, আমি যখন আমিহীন একটা পুরো পৃথিবী আপনাকে উপহার দিয়ে চলে যাব, ঠিক সেদিন বুঝবেন আমার শূন্যতা। পিহু হেঁটে চলে আসতে চায় দরজার দিকে, তবে পা যেন চলছে না। খুব কষ্ট হচ্ছে তার। আঘাত যখন বুকে গিয়ে লাগে তখন আর কিছু ভালো লাগে না। একটা কথা কত বড় আঘাত দিতে পারে সেটা পিহু শিরায় শিরায় উপলব্ধি করতে পারছে। সাদি বিছানায় বসে পড়ে। কি থেকে কি বলে ফেলেছে নিজেও বুঝতে পারছে না, হয়তো একটু বেশিই করেছে সে। পিহু ধীরে ধীরে দরজার কাছে এসে একটানে দরজার ছিটকিনি খুলে ফেলে রুম থেকে বেরিয়ে গেল। সাদি এক পলক সেদিকে তাকিয়েও কিছু বলল না। পিহু রুম থেকে বেরিয়ে কিছু দূর যেতে নিচ থেকে আতিয়া বেগম পিহু ডাকলেন, তবে অভিমানী পিহু পা দাঁড়ালো না, সোজা ছাদে উঠে গেল পিহু। বেশ জোরে বৃষ্টি হচ্ছে। পিহু ছাদে পা রাখতে কাক ভেজা হয়ে গেল। ছাদের শেষ মাথার এক কোণে গিয়ে রেলিং ঘেঁষে বসে পড়ল পিহু। প্রচণ্ড অভিমান মনে তার, কার উপর, হয়তো নিজের ভাগ্যের উপর। পিহু বৃষ্টির মাঝে আবারও চোখের পানি ছেড়ে দিল। ছোটবেলা এই শুনেছে বৃষ্টিতে ভিজে কাঁদলে নাকি এই বৃষ্টির পানির সাথে মনের কষ্টগুলো ধুয়ে চলে যায়। পিহু কাঁদতে থাকে আর মনের কষ্টগুলো আল্লাহকে বলতে থাকে। পিহু মনে মনে ভেবে নেয়, যার জন্য এত কিছু, সে নাবিল ভাইয়ের সাথে আর দেখা করবে না। সব বলে দিয়ে এত মার খাওয়ালো তাকে, বেঁচে থাকতে আর কথা দূর, চোখের সামনে যাবে না।
সাদির সামনে থেকেও এড়িয়ে চলবে আর তার বাবা মাকে কখনো ডাকবে না। সে তো এতিমের মতো, যার বাবা মা নেই, তার আবার বাবা মা ডাকার শখ রাখতে নেই। পিহু খুব কষ্ট হচ্ছে, দম আটকে আসছে, বেশিক্ষণ ভিজলে ঠান্ডা লেগে যায়। পিহুর চোখ লাল হয়ে গেছে, মাথাটাও ব্যথা করছে খুব। তবুও ছাদের রেলিং ঘেঁষে বসে থাকে। টপ টপ করে বৃষ্টির স্নিগ্ধ পানির ফোঁটা মুখে এসে পড়ছে, চোখের পানির সাথে মিশে চলে যাচ্ছে। সাদির হঠাৎ করে পিহুর বলে যাওয়া কথাটা মস্তিষ্কে নাড়া দেয়। মুহূর্তে মনে হয় সে কত বড় ভুল করেছে। নিজের উপর নিজেরই রাগ হয়ে যায়। সে নিজের রাগ কন্ট্রোল করতে পারে না। যখন প্রচণ্ড রেগে যায় তখন উল্টোপাল্টা কথা বলে, সেটাই আজ পিহুকে বলেছে। সাদি বুঝেছে পিহু প্রচণ্ড কষ্ট পেয়েছে। তার দেরি না করে গায়ে টি শার্ট জড়িয়ে রুম থেকে বের হয়। ভুল কিছু করে না বসে মেয়েটা। সাদি রুম থেকে বেরিয়ে আগে পিহুর রুমে ঢুকে পুরো রুম তছনছ করে খুঁজে, যখন পায় না তখন নিচে যায়। নিচে সব খুঁজে না পেয়ে কিচেনে আতিয়া বেগমকে জিজ্ঞাসা করে, আম্মু, পিহু কই জানো? কেন, ওর সাথে তোর কি আবার? আরে বলো না, দেখেছো কিনা? আতিয়া বেগম ছেলের দিকে তাকালো। উদ্বিগ্ন ছেলের দিকে তাকে তিনি কপাল গুটালো, তারপর বলল, দেখলাম করিডোরে আছে, আমি ডাকলাম শুনলো না, আর জানি না। আতিয়া বেগমের কথা শেষ হতে সাদি উপরে চলে এলো। ছাদ বারান্দা চেক করে ছাদের দিকে চলল সাদি। রীতিমতো ঘামতে শুরু করেছে। ছাদের গেটের কাছে এসে সাদির পা থমকে গেল। সাদি বাইরে তাকিয়ে বৃষ্টির দিকে তাকিয়ে বিরক্ত হলো। নিশ্চয়ই পানিতে ভিজলে জ্বর আসবে, আর ওই মেয়ে ছাদে ভিজে চলেছে। সাদি চারিদিকে চোখ বুলালো, যখন দেখতে পেল না তখন হুট করে ছাদের কর্নারে নজর পড়তেই আবার রাগে মাথা নাড়া দিয়ে উঠল। সাদা জামাটা ভিজে গিয়ে লেপটে গেছে, পুরো কুঁজো হয়ে হাঁটুতে মুখ গুজে বসে আছে। কোমর সমান চুলগুলো পানিতে এসে পড়েছে। শীতে থরথর করে কাঁপছে। সাদি গেটের কাছ থেকে ডাক দিল কয়েকবার, তবে পিহুর সাড়া পাওয়া গেল না। পিহু ইচ্ছে করে উত্তর নেয়নি। সাদির যেন আজ রাগ কমবে না। এই মেয়েটা এত মার খেয়েও এর লজ্জা হয় না। সাদি পানিতে নেমে গেল, মুহূর্তে সেও ভিজে গেল। রক্তচক্ষু নিয়ে এগিয়ে যেতে লাগলো পিহুর দিকে। কোনো হাঁটুতে মুখ গুজে ভিজে চলেছে, কোনো দিকে তার হুঁশ নেই। চোখ দিয়ে এখনো পানি পড়ছে অঝরে বাধাহীনভাবে, তবে শরীরটা ক্লান্ত হয়ে এসেছে, চোখগুলো ঘোলা ঘোলা লাগছে। সাদি পিহুর সামনে এসে কয়েকবার ডাকলো, তবে পিহুর সারা শব্দ নেই। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। পিহু যেন পণ করেছে আজ সাদির কথার কোনো প্রত্যুত্তর করবে না। সাদি পিহুর উত্তর না পেয়ে রেগে গেল। এমনিতে মেয়েটা বৃষ্টিতে ভিজছে, তার উপর সে ডাকছে, ইচ্ছে করে উত্তর নিচ্ছে না। সাদির রাগ লাগলো, তবুও নিজেকে শান্ত করে পিহুর বাহু ধরে পিহুকে দাঁড় করালো। সাথে সাথে পিহু ছিটকে সরে গেল, রেলিংয়ের গায়ে গিয়ে ধাক্কা খেলো। ব্যথায় আহ করে উঠল। সাদি শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর শান্ত কণ্ঠে বলল, বৃষ্টিতে ভিজিস না, নিচে যা। পিহু কোনো প্রত্যুত্তর করলো না। রেলিংয়ে হেলান দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এতে সাদির যেন রাগটা কোনোভাবেই কমছে না, আরও বেড়ে যাচ্ছে। মনে হচ্ছে ঠাটি একটা চড় দিতে। তবে সাদি শান্ত থাকলো, আবারও বলল, পিহু, আই রিপিট, নিচে যা, জ্বর আসবে তো। পিহুর কোনো হেলদেল হলো না, চুপচাপ দাঁড়িয়ে রইল। মনে হলো কাঠের কোনো পুতুল, শুধু দেখতে মানুষ। সাদি এবার আর নিজের শান্ত ভাব ধরে রাখতে পারল না। সে জানে এই বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে, কঠিন জ্বর আসবে, আর সে আর এই মেয়েটা বিনা কারণে ভিজে চলেছে। সাদি শান্ত অথচ গম্ভীর কণ্ঠে আবারও বলল, পিহু, রাগাস না, আমি নিচে যেতে বলেছি। তবে পিহু কথা না বলে উল্টো ঘুরে গেল। আকাশের দিকে একটু চেয়ে নিচের দিকে চাইল। পেছনের মানুষটার উপর তার প্রচণ্ড অভিমান, তাকে খুব কষ্ট দিয়েছে সে। পিহু কখনো ভেঙে পড়ার মেয়ে না, সে সবসময় স্ট্রং। তবে আজ সাদির কথাগুলো তার ছোট্ট পিঞ্জরে তীরের মতো গেঁথে গিয়েছে। খুব কষ্ট হয়েছে তার। পিহুকে অন্যদিকে ঘুরতে দেখে সাদি রেগে পিহুর বাহু ধরে নিজের দিকে ঘুরিয়ে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। তারপর কঠিন কণ্ঠে বলে উঠল, স্টুপিড, কারো কথা যায় না তোর, নিচে যেতে বলেছি। সাদির শক্ত হাতের চর খেয়ে পিহুর বৃষ্টিতে ভেজা দুর্বল শরীরটা নেতিয়ে পড়তে চাইল। তবে সাদি যেহেতু পিহুর বাহু ধরে আছে, সেজন্য পিহু আর পড়ল না। পিহু এক হাতের বাহু দ্বারা চোখগুলো ডলে ভালো করে সাদের দিকে তাকালো। মুহূর্তে নিজের কণ্ঠে রাগের আবেশ নিয়ে বলে উঠল, কি সমস্যা আপনার? মানে? আমার পিছনে পড়ে আছেন কেন আপনি? তোর আমি নিচে যেতে বলেছি পিহু। আমি যাব না। কি করবেন? লাস্টবার বলছে, নিচে যা, রাগাস না, ভালো হবে না কিন্তু। আর কি ভালো হওয়ার আছে? আমি নিচে যাব না। সাদি জোরে জোরে কয়েকটা শ্বাস টানলো। সে জানে আজ তার সর্দি জ্বর বাঁধবে, সাথে কাশি, পানির মাত্রা বেড়ে চলেছে। সাদি জানে এই মেয়ে এভাবে শুনবে না। তবে একটা মেয়েকে আর কত মারবে সে? নিজের কাছে খুব খারাপ লাগছে তার। তবে এখন একে নিচে নিয়ে যাবে কিভাবে? সাদি যথাসম্ভব কণ্ঠ খাদে নামিয়ে বকে উঠল, পিহু, জেদ ধরিস না, জ্বর আসবে, এত পিছলে, নিচে যা। হাসালেন। মানে?
আমাকে নিয়ে আপনারা তো ভাবা লাগবে না, আমি ভিজবো, সারা দিন ভিজবো। পিহু নিচে চল। যাবো না বললাম না? সাদি পিহুর কথা শুনল না। পিহুর হাত ধরে ফেললো। হাত ধরে টান দিতে পিহু প্রচণ্ড রাগ ঘৃণার মিশ্রণে এক অনুভূতি নিয়ে জোরে ঝাড়া দিয়ে সাদির হাত ছাড়িয়ে নেয়। সাদি অবাক হয়ে তবে ভাবভঙ্গি দেখে মনে হয় সব স্বাভাবিক। সাদি কিছু বলতে যাবে তার আগে পিহু বলে উঠল, ছোবেন নামায়। আপনার মতো মানুষকে আমি জাস্ট ঘৃণা করি। আপনার মতো মানুষ শুধু একটা মেয়ের জীবন নষ্ট করে তাকে কলঙ্কিত করতেই পারে। সাদি তবুও পিহুর হাত আবারও ধরতে গেলে পিহু এবার সাদির কলার চেপে ধরে। সাদি শান্ত দৃষ্টিতে পিহুর দিকে তাকায়, তারপর পিহুর ধরে রাখা নিজের টি শার্টের কলারের দিকে তাকায়। পিহু তেজি কণ্ঠে বলে ওঠে, সমস্যা কি আপনার? লজ্জা করছে না এত কিছু বলেও? কি চান আপনি? পিহু আর কিছু বলতে পারল না। সাদি পিহুর ঘাড়ে চুলের মাঝে হাত ডুবিয়ে নিজের ঠোঁট পিহুর ঠোঁটে ডুবিয়ে দিয়েছে। পিহুর চোখ বড় বড় হয়ে যায়, ছটফট শুরু করে দেয়। তবে সাদি একেবারে ঠেসে ধরেছে পিহুকে। চাইলেও পিহু ছাড়া পাবে না। সাদি চোখ বুজে পিহুর ঠোঁট জোড়া আপন করে নিয়ে রাগ কমানোর চেষ্টা করছে। এদিকে পিহুর চোখ দিয়ে আর পানি পড়ছে না। পিহুর রাগ হয়, চোখের ভিতরে আগুন জ্বলে ওঠে। এই আগুন কিসের আগুন পিহু বুঝে না। পিহু সাদির ঠোঁটে জোরে কামড় বসিয়ে দেয় একটু ছাড়া পেতেই। সাদি বিরক্ত হয়ে ঠোঁট দিয়ে কয়েক ফোঁটা রক্ত গড়িয়ে পড়ে। সাদি বৃদ্ধাঙ্গুল দিয়ে সুনিপুণভাবে মুছে নেয় রক্ত। তারপর পিহুর দিকে তাকাতেই ঠাস করে পিহু একটা চর বসিয়ে দেয়। চরটা বেশ জোরেই লাগে সাদির গালে, তবে চাপদারির কারণে তার দাগ ফুটে ওঠেনি মুখে। পিহু ক্রোধান্বিত কণ্ঠে বলে ওঠে, ছি, ঘৃণা লাগছে রীতিমতো। আপনার ক্যারেক্টারে সমস্যা আসলেই। কি পেয়েছেনটা কি? আমাকে মেরে ফেলবেন এবার? কতজন মেয়েকে এভাবে নষ্ট করেছেন, অসভ্য লোক। আমাকে অন্তত এবার একটু বাঁচতে দিন। ছাড়ুন আমায়। পিহুর কথাগুলো যেন সাদির রাগ বাড়িয়ে দিল। হ্যাঁ, সে একটা ভুল করেছে, তার ভুলের মাসুল সে দিয়েছে, আরও দিবে। তাই বলে তাকে বাজে চরিত্রের ইঙ্গিত দেওয়া, যে ছেলেটা আজ অব্দি কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায়নি তাকে নোংরা ইঙ্গিত করলো এই মেয়ে। এটা ভেবে সাদির রাগ মাথায় উঠে গেল। সামান্য একটা কারণ নিয়ে কত কিছু হচ্ছে। সাদির মেজাজ এবার তুঙ্গে। পিহুর গালে ঠাটিয়ে পরপর দুটো চর দিল সাদি। এত বাজে মন্তব্য কোনোদিন কেউ করেনি, এই মেয়ে যা করলো, ছি। সাদির চর খেয়ে পিহুর দুনিয়া ঘুরিয়ে উঠল। একে তো রাতে খায়নি, সকালে খায়নি, তারপর সকাল থেকে এই মার খাচ্ছে। সাদি ক্রোধিত কণ্ঠে বলে উঠল, তোর একদম চানা মেরে ফেলবো। কি বলছিস তুই? মাথা ঠিক আছে তোর? বেশি লাই দিয়ে বলে কি যাচ্ছে তাই বলবি? আমি বললে দোষ? আসলে সত্যি বললে গায়ে লাগবেই, স্বাভাবিক। আমার ভাবতেই ঘৃণা লাগছে, বাবাই মামুনির মতো মানুষের ছেলে আপনি। ছি। সাথে সাথে পিহুর গালে আছড়ে পড়ে আরও একটা চর। পিহু এবার কান্না করে দেয়, আর সামলাতে পারে না, ভাঙা কণ্ঠে বলে, মারতে মারতে মেরেই ফেলেন। আমার দুনিয়ায় তো কেউ নেই, এতিম বলেই এত মারেন আমাকে। সবাই আমাকে ছেড়ে চলে গেছে, আর আমাকে রেখে গেছে আপনার হাতে মার খেয়ে মরার জন্য। মারেন। স্টপ। খুব মাথায় উঠেছিস। থাম, মার খাস না আর। কি স্টপ? আমাকে মারতে খুব ভালো লাগে। আমি আছি বলে খুব বিরক্ত আপনি। আপনার বাবা মায়ের উপর ভাগ বসাই, তাই না? আমি না থাকলে ভালো হতো, তাই না? ওকে, নো প্রবলেম। আমাকে আর দেখবেন না। আমাকে অনেক লাই দিয়ে মাথায় তুলেছেন, তাই আমি যা ইচ্ছা বলি, তাই না? আর বলবো না। কথাটুকু বলেই পিহু দুর্বল চিত্তে হেঁটে হেঁটে পা বাড়ালো নিচে যাওয়ার উদ্দেশ্যে। সাদি বুঝলো যা মাথায় এসেছে, ফাউ বকবক করছে। সে আগেই বুঝেছে মেয়েটার জ্বর চলে এসেছে ইতিমধ্যে। সাদি পিছু তাকালো, পিহু নিচে চলে গেছে। এদিকে পিহু রুমে এসে দরজা লাগিয়ে দিল। হসপিটালে হাত পা ভেঙে পড়ে আছে নাবিল। কিছু পুলিশ জিজ্ঞাসা করছে পাশে। অন্য পাশে তার বাবা বসে আছে, আর তার মা কিছুক্ষণ পর পর কেঁদে উঠছে। নাবিলের ডান হাত আর বাম পা ভেঙে গিয়েছে। ভোরবেলা মসজিদ থেকে যখন নামাজ পড়ে ফিরছিল তখনই হঠাৎ একটা কালো গাড়ি এসে তাকে তুলে নেয়। গাড়ির মধ্যে মিনিমাম 5-6 জন ছিল। তারা এক নির্জন স্থানে গিয়ে নাবিলকে বিনা কারণে লাগাম ছাড়া মারধর শুরু করে। সবার মুখে কালো মাস্ক, সাথে চারিপাশ অন্ধকার হওয়ায় নাবিল কাউকে চিনতে পারেনি। হাত পা ভাঙা যন্ত্রণা নিয়ে যখন নাবিল প্রায় সেন্সলেস, তখন তাকে হসপিটালের বাইরে ফেলে দিয়ে যায় কালো গাড়ি সেই লোকেরা। আর একটু আগে সেন্স ফিরেছে। একজন পুলিশ নাবিলকে জিজ্ঞাসা করে উঠল, আপনার কি কাউকে সন্দেহ হয়? এমন মার্ডার টাইপ কেস করার চেষ্টা, কিডন্যাপ প্লাস মার্ডার। নাবিলের কণ্ঠে কাতরতা, কিছু বলতে পারছে না। পিহু রুমে এসে দরজা লাগিয়ে দেয় ঠাস করে। গলা থেকে ওড়না খুলে ছুঁড়ে মারে অদূরে। দরজায় ঠেস দিয়ে বসে পড়ে। বড্ড ক্লান্ত সে। এখন এই জীবন নিয়ে আর কত মার খাবে ওই মানুষটার কাছে সে।
সামনে পেলেই মারছে। আজ সকাল থেকে মেরেই চলেছে। পিহুর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। কিছু ভালো লাগছে না তার। ধীরে ধীরে উঠে দাঁড়ায়। ফ্রেশ হয়ে সে বিছানায় গা এলিয়ে দেওয়ার চিন্তা। মন মতো ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসে। লাল লাল চোখগুলো আরো লাল হচ্ছে, শরীরে শক্তি পাচ্ছে না। ওয়াশরুমের দরজা থেকে গায়ের জোরে তোয়ালেটা ছুঁড়ে দিল বিছানার দিকে। তবে রাগ মিশ্রিত অবস্থা। ছোড়ার কারণে নিচে দিয়ে না গিয়ে উপরে গিয়ে সাথে সাথে ফ্যানের পাখায় বেঁধে যায়। পিহু সেদিকে তাকিয়ে দুঃখের মাঝেও একটু হাসে। ফ্যানের দিকে তাকিয়ে কি চলছে নিজেও বুঝতে পারে না। শরীর মন দুটোই একটু শান্তি চাচ্ছে। আজ পিহু নিজের পড়ার টেবিলের পাশ থেকে চেয়ার নিয়ে সেটা বিছানার উপর দাঁড় করায়। তারপর সে চেয়ারে উঠে পড়ে। তারপর ফ্যানের সাথে ঝুলে থাকা তোয়ালের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে ওঠে, আল্লাহ মাফ করে দিও। পুলিশ সব ঘটনা শুনে থানায় চলে গেছে। নাবিল বিছানায় শুয়ে আছে। একটু পর জেরিন এলো দেখতে। তবে নাবিলকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। জেরিন বেশ কিছুক্ষণ নাবিলের পাশে বসে রইল, দৃষ্টি করুন। এদিকে সেই সকাল থেকে পিহুর ফোন অফ। কথা বলতে বলতে কেটে গেল, ঢুকলই না। নাবিলের মা এখনো কেঁদে চলেছে একাধারে। একমাত্র ছেলেটার এমন শত্রু কোথা থেকে হলো, যারা প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছে। নাবিলের ভুল কি? জেরিনও চুপচাপ ভেবে চলেছে তার ভাইয়ের তো কারোর সাথে খারাপ সম্পর্ক নেই, তাহলে কারাই নতুন শত্রু? এমন মারা মেরেছে যে হাঁটার ক্ষমতা বন্ধ করে দিয়েছে কয়েক মাসের জন্যে। জেরিন বেরিয়ে আসে হসপিটাল থেকে বেশ কিছুক্ষণ থেকে। নাবিল ভাইয়ের কথা জানানো প্রয়োজন পিহুকে। মেয়েটা নিশ্চয়ই চিন্তায় আছে। না থাক, বলবো না। এমনিতেই নাবিলের এমন অবস্থা শুনলে আবার পিহুর চিন্তা বেড়ে যাবে। কি সন্দেহ? তার চেয়ে না বলাই ভালো। ফাও ফাও এখন চিন্তা দিয়ে লাভ নেই। যখন নিজে থেকে বলবে তখন না হয় বলা যাবে। জেরিন রিক্সা ডেকে নিজের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে উঠে পড়ে। রিক্সা চলতে শুরু করে। জেরিনও তার কাঁধে থাকা কলেজ ব্যাগটা কোলে রাখে। আজ আর পড়া হলো না বৃষ্টির কারণে। তার উপর স্যার বাড়ি নেই। নাবিল ভাইয়ের এই অবস্থা। পিহু কল ধরছে না। রিক্সা কিছু দূর যেতেই বিশাল বড় একটা জ্যামে আটকে যায়। জেরিন সবসময় এই জ্যাম ভয় করে। ঢাকা শহরের যানজট মানে তা আর ছাড়বার নয়। একবার বাদলে জেরিন অধৈর্য হয়ে নিজের ব্যাগের উপরে চেন খুলে নিজের স্মার্টফোনটা বের করে আবার ঢুকিয়ে দেয় টাইম দেখে। এখানে মোবাইল চালানো রিস্ক। জ্যামের আশেপাশে অনেক চোরচাচর থাকে, মোবাইল দেখলেই ছিনতাই করে নেয়। আর জেরিন মেয়ে মানুষ, ধরতে পারবে না। জেরিন মোবাইলটা ব্যাগে ভরে রাখতে কোথা থেকে একটা 6-7 বছর বয়সী দুরন্ত বাচ্চা দৌড়ে এসে জেরিনের হাতে একটা চিঠি গুজে দিয়ে আবার দৌড় লাগালো। জেরিন কিছু বলার আগেই বাচ্চাটি বলে ওঠে, ভাই দিয়েছে। জেরিন বুঝলো না কি ভাই, কার ভাই দিয়েছে। চিঠিটা ফেলে দিতে চাইলো, তবে কি মনে করে যেন ফেললো না। বাচ্চাটা থেকে দেখে মনে হলো পথশিশু, গায়ে ময়লা জামা, হয়তো কেউ টাকার বিনিময়ে চিঠিটা তার কাছে পাঠিয়েছে। যেহেতু চিঠিটা সুন্দর করে খামে ভরা, খামের উপরে ছোট্ট করে লেখা। লেখাটুকু পড়ে কৌতূহল হলো জেরিনের, মনের সাথে হাসিও লাগলো বেশ। জেরিন রাস্তার জ্যামের দিকে তাকে একবার তাকালো, তারপর আবার হাতে থাকা চিঠির উপরে। রাস্তায় এখনো বেশ যানজট, কখন ছাড়বে জানা নেই। জেরিনের যতদূর চোখ যাচ্ছে জ্যাম আর জ্যাম। জেরিন বিরক্ত, ভীষণ বিরক্ত। আগে জানলে জীবনেও আসতো না হসপিটালে দেখা করতে। আর সেই যানজটের ঝামেলা। জেরিন চিঠিটা খুললো, যেহেতু এখন মোবাইল চালানো রিস্ক, তাই চিঠি পড়েও টাইম পাস করা যাবে। আকাশ এখনো মেঘলা। চিঠিটা খুললো, খাম থেকে বের করতেই সাদা রঙের একটা চিঠি বেরিয়ে এলো। জেরিন খামটা ব্যাগে ভরে চিঠিটা খুলে পড়তে শুরু করলো। প্রিয় লিটল জেরি, প্রথমেই তোমাকেই বর্ষার স্নিগ্ধ সকালের একগুচ্ছ কদম ফুলের শুভেচ্ছা। আমি জানি কদম ফুল তোমার অনেক পছন্দের। তোমাকে লিটল জেরি বলেছি বলে রাগ করিও না, কোনো সমস্যা নেই। তোমার রাগী ছোট ছোট চোখ আমার কাছে বেশ ভালোই লাগে। যখন তুমি রেগে যাও তোমার নাকের পাটা ফুলে যায়। তুমি কি জানো? হয়তো জানো, হয়তো না। তোমারে আমি পুরো 7 মাস লক্ষ্য করেছি, তোমার খুব আশেপাশে থেকে। জানি এই কথাটা শুনে অবাক হয়েছ। তবে হ্যাঁ, আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলি। তবে প্রথমে ভাবতাম তুমি অন্য কারোর, পরে দেখি না। তখন থেকেই রোজ তোমাকে ফলো করা আমার শখ হয়ে দাঁড়িয়েছে। আমি চাইলেও এই শখ বাদ দিতে পারবো না। আচ্ছা, তুমি জানো আমি তোমাকে জেরি কেন বলি? কারণ আমি হলাম তোমার টম আর তুমি আমার জেরি। আমাদের খুনসুটি হবে কোনো একদিন। তোমার নামের সাথে জেরি শব্দটা বেশ মানানসই। জানো, যেমন সূর্য ছাড়া চাঁদের আলো নেই, নবিতার ডোরিমনের মতো আর বেস্ট ফ্রেন্ড নেই, ঠিক তেমনই আমার তুমি ছাড়া গতি নেই। এই টম আর জেরিকে সবসময় লুকিয়ে দেখা যাবে। তবে একটা সিক্রেট জানো তো, তুমি আমাকে খুব ভালো করেই চেনো। তবে বাকিটুকু তোলা থাক প্রিয়তমা, অন্য কোনো একদিন বলে দেব। এটা আমার প্রথম লেখা চিঠি, মানিয়ে নিও। শোনো, চিঠি যদি অসম্পূর্ণ না রাখি তুমি আমাকে মনে রাখবে কিভাবে? ইতি, প্রণয় পুরুষ টম।
চিঠিটা পড়ে জেরিনের ঠোঁটে হাসি খেলে গেল। খুব কাঁচা হাতে চিঠি লিখেছে দেখেই বোঝা যাচ্ছে। তবে চিঠিটা আরেকটু বড় হলে কি হতো, জেরিনের যেন আরেকটু পড়তে ইচ্ছা করছে। আচ্ছা, এরপরে সে কি লিখতো? এমনভাবে অসম্পূর্ণ রাখলে মনের মধ্যে কেমন লাগে? জেরিনের মনে এর মধ্যে খচখচ করছে। চিঠিটা ভাঁজ করে খামের ভেতর পুরে ব্যাগে ঢুকিয়ে দিল। জ্যাম ছাড়তে শুরু করেছে। রিক্সা চলতে শুরু করলো। তবে জেরিনের কৌতূহল কমলো না। আচ্ছা, ছেলেটাকে আমি তাকে কিভাবে চিনি? আচ্ছা, সে কি আমার বাড়িও চিনে? দূর, চাই কি ভাবছে সে আমাকে ফলো করে? তাহলে বাড়ি চেনাটা স্বাভাবিক। জেরিনের মাথায় ছেলেটাকে নিয়ে চিন্তা ঢুকে গেল। সারা রাস্তা জেরিন ছেলেটাকে সেটা ভাবতে ভাবতেই এসেছে। সাদিও ছাদ থেকে নেমে আসে। তার মধ্যেই হাঁচি দেওয়া শুরু হয়ে গেছে। নাক হয়তো লাল হয়ে গেছে। নিজের চোখ সাদি নিজেই বুঝতে পারছে যে লাল হয়েছে, যে কারণে চোখ জ্বালা করছে। সাদি ছাদের গেট লাগিয়ে দিয়ে ভেজা অবস্থায় নামতে থাকে সিঁড়ি বেয়ে। মনে মনে আফসোস হচ্ছে মেয়েটাকে এমন মারার জন্য। মনে মনে সিদ্ধান্ত নেয় যে একবার না হয় মাফ চাইবে। সাদি কিছু দূর থেকেই দেখতে পায় পিহুর ঘরের দরজা বন্ধ। সাদি বেশ বিরক্ত হয়। মেয়েটা নিশ্চয় এখন দরজা লাগিয়ে মরা কান্না জুড়েছে। করুক কান্না, এমনিতেই মন ঠিক হয়ে যাবে। সাদি বিড়বিড় করতে করতে পিহুর ঘরের সামনে দিয়ে যাচ্ছিল। পিহুর রুম পার হলে সাদির রুম। দুজনার দরজার মাঝখানে খুব বেশি দূরত্ব নেই। সাদি পিহুর দরজার কাছে আসতে ভিতর থেকে জোরে চেয়ার পড়ার শব্দ পেল। সাদি কয়েক মুহূর্তের জন্য থমকে গেল। বুঝার চেষ্টা করলো। কিছু হুঁশ আসতে সাদি দৌড়ে পিহুর দরজার সামনে এসে দরজা ধাক্কাতে লাগলো। আর সাথে জোরে জোরে ডাকা শুরু করলো। সাদি উন্মাদের মতো দরজায় লাথি দেওয়া শুরু করলো। সাদির মনে পড়তে থাকলো পিহুর বলা কথাগুলো। বিশেষ করে পিহু সাদিকে বলেছিল, আমি আপনার চোখের সামনে থেকে সরে যাওয়ার পর যেন আপনার আফসোস না হয়। সাদি তখন হেসে পিহুকে বলেছিল রাগের মাথায়, তুই যা তো, তোর জন্য আফসোস জীবনে মনেও পড়বে না আমার। সাদির এমন চিল্লানো শুনে নিচতলা থেকে আতিয়া বেগম ছুটে এসেছেন। কিছু বলার আগে তিনি খেয়াল করলো পিহুর দরজা বন্ধ। সাদি ভেজা শরীর নিয়ে দরজা ভেঙে ফেলার চেষ্টা করছে। আতিয়া বেগমের বুঝতে বাকি রইল না কিছু। ইলিয়াস চৌধুরী সিঁড়ি অবধি এসে থেমে রয়েছেন, আর আসতে পারছেন না তিনি। সাদি আতিয়া বেগমকে দূরে সরিয়ে গায়ের জোর দিয়ে দরজায় লাথি মারতে দরজার ছিটকিনি ভেঙে গেল। আতিয়া বেগমের আগে সাদি ছুটে রুমে প্রবেশ করলো। সাথে সাথে সাদির পা থমকে যায়। দুজনার চক্ষু স্থির হয়ে গেল। সাদি ভাঙা গলায় জোরে চিল্লিয়ে বলে উঠল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।